আমাদের ছাত্রছাত্রীরা বিশেষ করে যেসব ছাত্রছাত্রীরা নেট সেট পরীক্ষার জন্য চেষ্টা চরিত্র করছে, তাদের থেকে দাবি উঠেছে যে আমরা কেউ যদি ফেনোমেনোলজি বিষয়ে তাদের একটা লেকচার দিই, তাদেরকে বিষয়গুলো একটু বোঝাবার চেষ্টা করি। এবং সেই ভাবনাটায় থেকেই আমি ঠিক করলাম যে আমি তো বেশ কিছুদিন ধরে ফেনোমেনোলজি চর্চা করছি, দেখি আমি বিষয়টাকে ট্যাকেল করতে পারি কি না। এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকের এই আয়োজন করেছি। আর আমার এই বক্তব্য, আমার বিচার বিশ্লেষণ সঠিক কি না সেটাকে একটু যাচাই করে নেওয়ার জন্য সঙ্গে আছেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক কৌশিক জোয়ারদার মহাশয়। তিনি এটাকে মডারেট করবেন এবং তোমাদের আলোচনার বাকি যে দিকগুলো হয়তো আমার বক্তব্যের বাইরে থেকে যাবে সেগুলো আলোকপাত করবেন। এই কয়েকটি কথা বলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। ধন্যবাদ। ফেনোমেনোলজি আমি সেটাকে একটা মেথোডোলজি হিসাবে এবং একই সঙ্গে একটা ফিলসফি অফ কনসাসনেস হিসাবে বিচার করার চেষ্টা করব। এখন দর্শনের ক্ষেত্রে পদ্ধতিগত প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমরা কান্টের যে উদ্বেগ আমরা ক্রিটিক অফ পিওর রিজনিং দেখতে পারি, সেখানে বলছেন যে বিজ্ঞানগুলো কি সুন্দর তাদের নির্দিষ্ট কি বলবো পথরেখা ধরে তারা এগিয়ে যাচ্ছে, অথচ ফিলসফির কোনো অগ্রগতি নেই। এখানে যে যেমন কিছু বলে যাচ্ছে এবং সেটাই নিয়ে আমরা আকচাকটি করছি। এই ভাবনা তাকেও বিব্রত করেছে, আরো আগের আরো অনেক দার্শনিকই করেছে। আমাদের কান্টের আগে আমরা ডেকার্টের কাছে পাই, অন্যান্য দার্শনিকদের মধ্যে সবসময় কিন্তু পদ্ধতিগত প্রশ্নটা রয়েছে। তা উনি এডমন্ড হুসাল একটা পদ্ধতির সন্ধান আমাদের সামনে হাজির করেছেন এবং তার নামকরণ করেছেন ফেনোমেনোলজি। আমরা সেই ফেনোমেনোলজি বলতে কি বোঝায়, এটা একটা পদ্ধতি এবং একটা পদ্ধতিতাত্ত্বিক দর্শন, এইভাবে ফেনোমেনোলজিকে এখানে দেখার চেষ্টা করছি। দুটো শব্দ, ফেনোমেনা আর লোগস। লোগস কথাটা মানে আমরা জানি যে এনি সিস্টেমেটিক স্টাডি অর এনি সিস্টেমেটিক অ্যানালিসিস, যে কোনো বিষয় সম্পর্কে একটা সুসংবদ্ধ তন্ত্রবদ্ধ বিচার বিশ্লেষণ। তন্ত্রবদ্ধ মানে এমন কিছু নয় যে একটা খাপ করা আছে, সে খাপে খাপে হতে হবে তা নয়, কিন্তু মোটামুটি গুছিয়ে বিষয়টাকে বলা। আমরা রাস্তায় ঘাটে অনেক কথা বলি, বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করি, কিন্তু সেগুলো সিস্টেম্যাটিক নয়। কিন্তু যখন আমি সিস্টেম্যাটিক্যালি একটা কথাকে একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করছি, তখন সেটাকে আমরা লজিক্যাল, লোগস এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আর যে সব বিষয়টা আছে ফেনোমেনা, ফেনোমেনা বলতে আমরা কি বুঝি? এমনিতে ফেনোমেনা শব্দটার দর্শনের জগতে খুবই পরিচিত একটা শব্দ। খুব সাধারণভাবে যদি বলি, যে কোনো বিষয়, যে কোনো ঘটনা, যে কোনো চিহ্ন যা আমার চেতনার সামনে, আমার ইন্দ্রিয়ের সামনে প্রদত্ত হয়, সেটা কি আমি ফেনোমেনা বলবো। যা কিছু একটা যে কোনো একটা বিষয় হতে পারে, ঘটনা হতে পারে, কোনো একটা চিহ্ন হতে পারে, কোনো একটা মুভমেন্ট হতে পারে, সবকিছুই ফেনোমেনা। এখন এই ফেনোমেনা সম্পর্কে আমাদের দর্শনের ইতিহাসে অনেক অনেক ব্যাখ্যা আছে এবং একটা ব্যাখ্যা আমরা প্লেটোর সময় থেকে পাই। যিনি বলতে চাইছেন ফেনোমেনা যেটা আমাদের চোখের সামনে ভাসে, আমরা যেটাকে দেখি, সেটা চূড়ান্ত সত্তা নয়, সেটা আসলে আসল প্রকৃত সত্তার একটা ছায়া মাত্র। তার মানে নোমেনাল রিয়ালিটি একটা আছে, যেটা আমরা কান্টের কাছে ভাষাটা একটু পাল্টে গেল, ভাষাটা আরেকটু সাপোর্টেড হলো। ফেনোমেনা এবং নোমেনা কনসেপ্টটা তিনি ইন্ট্রোডিউস করলেন, যে আমরা যেগুলো দেখছি শুনছি তার কারণ হিসাবে একটা নোমেনাল ওয়ার্ল্ডের কনসেপ্ট তিনি আনছেন এবং সেখানে ফেনোমেনা এবং নোমেনার মধ্যে এক ধরনের ডুয়ালিজমের প্রসঙ্গ উত্থাপিত হলো। এখন এখানে এই ট্র্যাডিশনটা কিন্তু আমরা হেগেলের মধ্যেও পাচ্ছি, হেগেল অ্যাবসলিউট আর ফেনোমেনা, তার মধ্যে একটা ডুয়ালিজমের কনসেপ্ট ভাবনা কিন্তু হেগেলের মধ্যেও আছে। কিন্তু হুসাল এই যে কোনো ধরনের ডুয়ালিস্টিক থিঙ্কিং, যে কোনো ধরনের মানে অন্টোলজিক্যাল কমিটমেন্টকে পাশে সরিয়ে রেখে অগ্রসর হতে চাইছেন। তার মানে উনি কিন্তু যেটা আমার সামনে প্রদত্ত হচ্ছে সেটা প্রকৃত সত্তা নয়, তার মধ্যে কিছু ঘাটতি আছে,
তার মধ্যে কিছু অসম্পূর্ণতা আছে, এই থেকে উনি শুরু করবেন না। উনি যা আমার সামনে প্রতিভাত হচ্ছে সেটাকেই তার মধ্য দিয়েই বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। এবং সেই অর্থে আমরা বলতে পারি যে ওই যে অবভাস আর একটা রিয়ালিটি, এই যে দ্বৈততা, তার থেকে তিনি বেরিয়ে আসার চেষ্টা করছেন। সেজন্য ফেনোমেনোলজি যারা অবভাস বিদ্যা বা অবভাস তত্ত্ব হিসাবে অনুবাদ করেন, আমি সেই অনুবাদটাকে ঠিক পছন্দ করি না। কারণ অবভাস বললে সবসময় বোঝায় যে যেটা সামনে এলো তার পিছনে আরো কিছু থাকতে পারে, কিন্তু হুসাল কিন্তু এই ধরনের কোনো ভাবনার অনুসারী নন। সেই অর্থে ফেনোমেনাটাকে বুঝতে হবে। এবং এখানে ফেনোমেনোলজি বলতে আমরা, উনি বলছেন দোজ উই এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল সেন্সারি পারসেপশন, যে কোনো একটা পারসেপশন আর এক্সপিরিয়েন্সের মধ্যে পার্থক্য আছে। এখন পারসেপশন মানে কোনো একটা বিষয় সম্পর্কে আমার একবার হয়তো সেই বিষয় সম্পর্কে আমি জানলাম বা সেই বিষয়টা আমার সামনে এলো, এবং এটা যখন বারবার ঘটবে একই বিষয় সম্পর্কে, তখন আমার এক্সপিরিয়েন্স হবে। দেন উনি যে বিষয়টার উপর গুরুত্ব দিচ্ছেন, এক্সপিরিয়েন্স, উই লিভ, দোজ উই এক্সপিরিয়েন্স লিভ থ্রু, এবং যার মধ্য দিয়ে আমি 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 জীবন যাপন করি, আমি নিজেকে যাপন করি, এবং সেটা একই সঙ্গে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে আসা। এই যে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ মানে কি, আমি দেখি, আমি শুনি, আমার অভিজ্ঞতা, এই অন্য কেউ বলেছে বলে আমি ছুটতে যাব তা কিন্তু নয়। আমাদের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মাথার মধ্যে অন্যের ভাবনাগুলো আগে থেকেই দেওয়া থাকে, এবং তার দ্বারাই আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে রিয়াক্ট করি, যে এটা করা উচিত কিনা, ওটা করা উচিত কিনা, হ্যাঁ এটা এটা ঠিক কিনা, এটা ভুল কিনা, এটা সবসময় সেইভাবে ভাবি। এবং এর ফলে কি হয়, আমরা কিন্তু বিষয়কে ঠিকভাবে সেখানে পৌঁছতে পারি না। আরেকটা কথা এখানে আছে, এক ধরনের এসেনশিয়ালিজম কিন্তু ফেনোমেনোলজির মধ্যে আছে। কোন অর্থে, যেখানে বিষয়গুলো যখন আমি বারবার প্রত্যক্ষ করি বা বারবার আমার অভিজ্ঞতার মধ্যে আসে, তখন তার মধ্যে যেগুলো পরিবর্তনশীল বিষয়, যেগুলো যাকে বলে কখনো আছে কখনো নেই, সেগুলোকে আমরা খানিকটা বাদ দিয়ে তার এসেন্সটাকে, তার বেসিকটাকে ধরার চেষ্টা করি। এখানে এসেন্স মানে কিন্তু একবারে প্লেটোনিক সেন্সে এসেন্সের কথা কিন্তু উনি বলবেন না। উনি কিন্তু একই সঙ্গে বলছেন যে আমরা যখন অভিজ্ঞতা হয়, অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা ফেনোমেনাকে দেখি, একই সঙ্গে তার মধ্য দিয়ে আবার আমরা এসেন্সটাকে এক্সপিরিয়েন্স করি। এবং এক ধরনের ইনটুইশনের কথা উনি বলছেন, যার মধ্য দিয়ে এসেন্সটাও আমার অভিজ্ঞতায় প্রদত্ত হয়। এসেন্স আর অ্যাপিয়ারেন্স, এই ধরনের ডুয়ালিজমের কথাও কিন্তু তিনি মানতে রাজি নন। এখানে হুসালের পদ্ধতি তত্ত্বের খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় রয়েছে। একটাকে আমরা বলছি প্রি সাপোজিশন লেসনেস। তিনি শুরু করবেন একবারে, যাকে কৌশিকবাবু বললেন, একবারে ভিক্ষা পাত্র, হ্যাঁ, অপূর্ণ ভিক্ষা পাত্র থেকে শুরু করছেন। তার মানে কি, কোনো ধরনের পূর্ব ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা কোনো কিছু শুরু করব না। তাহলে প্রথমেই আমাকে একবারে 0 পয়েন্ট ওরিয়েন্টেশনে আমার চিন্তা চেতনাকে নিয়ে যেতে হবে। যেমন দোকানে কোনো বিষয় ওজন করতে গেলে প্রথমে সুইচটা অন, এখন তো মানে ব্যাটারি চালিত সুইচটাকে অন করা হয়, তারপরে একটু দেখে নেওয়া হয় 0 পয়েন্ট ওরিয়েন্টেশনে এলো কিনা, তারপরে সেখানে কিছু একটা দিয়ে ওজন করা হয়। এটা 0 পয়েন্ট ওরিয়েন্টেশন। এখানেও তাই, যে আমি যখন কোনো বিষয় সম্পর্কে ভাববো, বিশ্লেষণ করতে যাব, তখন আমার ইতিমধ্যে যে বিভিন্ন ধরনের প্রি সাপোজিশন আছে, সেইগুলোকে আমি পাশে সরিয়ে রাখবো। এখানে প্রি সাপোজিশন গুলো থেকে মুক্ত হওয়া মানে কিন্তু এমন নয় যে আমি সবগুলোকে বাতিল করব। উনি বলছেন এই ভাবনাগুলোকে তুমি পাশে সরিয়ে রাখো। এখন আমি এটাকে এইভাবে বলতে পারি যে, যে কোনো বিষয় সম্পর্কে ভাবতে গেলে আমাদের অনেক ধরনের পূর্ব ভাবনা আমাদের মাথার মধ্যে এসে যায়। আমার সেই পূর্ব ভাবনাকে যদি আমি আইডেন্টিফাই করে, মানে একটা রূপক অর্থে বলছি, যদি একটা পলিপ্যাকের মধ্যে ঢুকিয়ে আর গার্ডার দিয়ে পাশে সরিয়ে রাখলাম, দিয়ে বিষয়ের উপর মনোযোগ দেওয়ার, মনোনিবেশ করার চেষ্টা করলাম, ঠিক এইরকম ভাব। এবং একই সঙ্গে এইভাবে যদি আমরা শুরু করতে পারি, তাহলে সেই শুরুটা হবে র্যাডিক্যাল বিগিনিং, অর্থাৎ একদম এমন একটা জায়গা থেকে শুরু, সেখানে পরবর্তীকালে আর কেউ সংশয় প্রকাশ করতে পারবে না, বা আর আমাকে কেউ বিভ্রান্ত করতে সাহসী হবে না, বা কেউ বিভ্রান্ত করতে পারবে না। সেই জন্য উনি প্রিসাপোজিশন লেসনেসের কথা বলছেন এবং র্যাডিক্যাল বিগিনিং এর কথা বলছেন।
Phenomenology aims at realizing the cherished ideals of philosophy as presuppositionless, rigorous science. এবং রিগারাস সায়েন্স কথাটা উনি ব্যবহার করেছেন, তার মানেটাও কি একটু বুঝতে হবে। নিশ্চয়ই ফিলসফি ফিজিক্সের মতো একটা বিজ্ঞানে পরিণত হবে না, কিন্তু বিজ্ঞানের যে যেগুলো আমরা বলি হার্ড সায়েন্স, হ্যাঁ, হার্ড সায়েন্সের যে মেথোডোলজি আছে, সেই মেথোডোলজি যতটা সম্ভব আমরা এই সব ক্ষেত্রে সেগুলোকে নিয়ে আসতে পারি কিনা। হুবহু কোনো বিজ্ঞানকে অনুকরণ করার কথা বলা হচ্ছে না, এটুকুই বক্তব্য অনেকটাই কান্টের মতো, যে বিজ্ঞানের অগ্রগতি একটা বড় কারণ যে মেথোডোলজি সম্পর্কে তাদের একটা ঐকমত্য আছে। সবাই বেশিরভাগ মানুষ সেই মেথোডোলজিটাকে মেনে নেয় এবং তার ফলে তাদের অগ্রগতি, তাদের বিচার বিশ্লেষণ একটা নির্দিষ্ট পথ ধরে চলে। এখন সেই যে বিজ্ঞানের ওই যে পদ্ধতিগত দিকে তাদের যে মিল, সেটাকে উনি বলছেন ফিলসফি অ্যাজ এ রিগারাস সায়েন্স, দর্শনকে ওই ধরনের একটা বিজ্ঞানের মতো করে পরিচালনা করতে হবে। কিন্তু এখানে কোনো রকমই বলা হচ্ছে না যে দর্শন একটা বিজ্ঞানকে অনুকরণ করবে। বিজ্ঞানের যে কঠোরতা, বিজ্ঞানের যে পদ্ধতিতাত্ত্বিক কঠোরতা, সেটাকে সে আত্মস্থ করার চেষ্টা করবে, এইটুকুই এখানে ইঙ্গিত করা হচ্ছে। প্রিসাপোজিশন বলতে আমরা কি বুঝি? যদি আমি নেগেটিভলি বলি তাহলে হচ্ছে টু গেট রিড অফ অল কাইন্ডস অফ অ্যাসাম্পশনস, অর্থাৎ অপরীক্ষিত যত পূর্বভাবনা আমার মধ্যে আছে সেগুলো থেকে মুক্তি, যদি নেগেটিভ অর্থে বলি। আর পজিটিভলি বলতে কি মানে দাঁড়াবে? গ্রাউন্ডিং অল এলিমেন্টস অফ নলেজ অন অ্যাবসলিউট সেলফ এভিডেন্স। যদি সদর্থক দৃষ্টিভঙ্গি থেকে বোঝানোর চেষ্টা করি তাহলে হচ্ছে কি, যে আমার জ্ঞানের প্রত্যেকটি অংশ, প্রত্যেকটি এলিমেন্ট একবারে অ্যাবসলিউট সেলফ এভিডেন্সের উপর প্রতিষ্ঠিত হবে। সেলফ এভিডেন্সের উপর প্রতিষ্ঠিত, সেলফ এভিডেন্স মানেটা কি? যে আমি দেখছি, আমি শুনছি, এখন এরপরে নিশ্চয়ই মানে আর কোনো প্রশ্ন ওঠে না যে আমি ঠিক বলছি কিনা, আমি ঠিক দেখছি কিনা। এই যে এটা বলে অ্যাবসলিউট সেলফ এভিডেন্স। আমি যদি সুস্থ অবস্থায় থাকি, আমার চিন্তা চেতনা যদি মানে সাধারণ যেভাবে থাকার কথা সেভাবে থাকে, এবং আমি যাবতীয় পূর্বভাবনাকে পাশে সরিয়ে রাখতে পারি, তাহলে বিষয় আমার কাছে একবারে অ্যাবসলিউট সেলফ এভিডেন্সের মতো আসবে। তাহলে পজিটিভলি স্পিকিং যদি আমি বলি যে প্রিসাপোজিশনলেসনেস এর মানে হচ্ছে কি, গ্রাউন্ডিং অল এলিমেন্টস অফ নলেজ অন অ্যাবসলিউট সেলফ এভিডেন্স, সেলফ এভিডেন্সের উপর ভিত্তিশীল করা। এবং এখানে এর অর্থ যে এক্সক্লুশন অফ এনি পজিশন নট জাস্টিফায়েবল অর জাস্টিফাইড ইন ইনটুইটিভ, মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ দিয়ে জাস্টিফাইড নয় বা জাস্টিফায়েবল নয়, এমন কোনো পজিশন থেকে আমি কথা শুরু করব না, এমন কোনো পজিশনকে আমি পাশে সরিয়ে রাখবো বা বাদ দেব। টু ওভারকাম ন্যাচারালিজম অ্যান্ড অ্যাসোসিয়েটেড ভিউজ লাইক সাইকোলজিজম, ফেনোমেনালিজম এইসব আছে। এবং এর সম্পর্কে সেটাকে উনি সূত্রবদ্ধ করার সময় একটি পরিভাষাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেছেন, ন্যাচারালিজম। এই পরিভাষাটা ন্যাচারালিজম, অর্থাৎ ন্যাচারালিজম বলতে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে কি, যে সবকিছুই প্রকৃতির মধ্যে আছে, সবকিছুই পূর্ব নির্দিষ্ট। আমরা মানুষেরা এখানে টুরিস্টের মতো দেখবো, শুনবো, চলে যাব, আমাদের এখানে বেশি কিছু করার নেই, এই সবকিছুই পূর্ব নির্দিষ্ট। এই ভাবনাটাকে বলা হচ্ছে ন্যাচারালিজম, যে এভরিথিং আগে থেকে রেডিমেড আছে, আমার কাজ শুধু দেখা, এবং যেমন আমরা টুরিস্টে যেমন কাজ করি আর কি, দেখে চলে যাওয়া, ব্যাস। কোনোটা ভালো লাগলে নোট করবে, নাহলে করবে না, ছবি তুললে ব্যাস। এখানে আমাদের এর বেশি ঢোকার আমাদের কোনো সুযোগ নেই। এই যে দৃষ্টিভঙ্গিটাকে উনি বলছেন ন্যাচারালিজম। সেই ন্যাচারালিজমে অনেক ধরনের প্রকাশ, যেমন সাইকোলজিজম উনি সমালোচনা করেছেন। প্রথম থেকে সাইকোলজিজমের দৃষ্টিভঙ্গি থেকে উনি বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেছিলেন, তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন। তার মধ্যে সাইকোলজিজমে অনেকগুলো সমস্যা আছে, সেগুলো দেখিয়েছেন। আরেক ধরনের দৃষ্টিভঙ্গি আমরা যাদেরকে ফেনোমেনালিজম বলি, যে আমরা যেগুলো চোখের সামনে দেখছি সেগুলো হচ্ছে তোমার সেন্সিবিলিয়া, সেন্স ডেটা, এবং সেগুলো থেকে আমরা এক ধরনের কনস্ট্রাকশন করে আমরা রিয়ালিটিকে তৈরি করি। এই ধরনের যে ভাবনাগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে বলা হয় ফেনোমেনালিজম। তাহলে সাইকোলজিজম, ফেনোমেনালিজম, এগুলো সবকিছুর মধ্যে কিন্তু সবকিছুকে উনি একটা ক্যাটেগরিতে রেখে বিচার করার চেষ্টা করছেন। হয়তো সূক্ষ্ম বিশ্লেষণে এদের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ন্যাচারালিজম বলতে এই ধরনের যাবতীয় থিওরি বা যাবতীয় থিওরি অফ নলেজ, সেগুলোকে উনি পাশে সরিয়ে রাখার কথা বলছেন।
as we endeavor to inquire into the meaning of the world as such, the true meaning of the word is উনি বলছেন the true meaning of the world is lost in our hasty everyday attitude. আমরা প্রতিদিনকার জীবনে সবসময় ব্যস্ত থাকি, বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ থাকতে হয়, আমরা কোনো কিছু অনেক কাজই না ভেবেই করে ফেলি। এই যে প্রতিদিনকার এই যে ব্যস্ততার এই যে জীবন, এই ব্যস্ততার এই জীবনের জন্য অনেক সময় জগতের অর্থটা, জগতের মানেটা, হ্যাঁ, এগুলো সবসময় স্পষ্ট হয় না, স্পষ্ট থাকে না। আমরা অভ্যাস বসে কাজ করি, আমাদের সারাটা দিন যেন একটা অভ্যাসের মধ্যে পর করে যায়। এই অ্যাটিটিউডটাকে দিস অ্যাটিটিউড ইজ ডেসক্রাইবড ইন দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অ্যাটিটিউড, ইট ইজ অ্যান এক্সপ্রেশন অফ ন্যাচারালিজম উনি বলছেন। এবং এটা একটা ন্যাচারালিস্টিক বিলিফ দ্যাট রিগার্ডস এভরিথিং দ্যাট এক্সিস্টস or occurs to be conditions in its existence or its occurrence by causal factors within one all-encompassing system of nature. However spiritual or purposeful or rational some of these things and events may, in their functions and value, prove to be. যদিও আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি এর মধ্যে স্পিরিচুয়াল ইস্যু রয়েছে, পারপাসের প্রশ্ন রয়েছে, রেশনালিটি প্রশ্ন রয়েছে, এগুলো বলা সত্ত্বেও মোটের ওপর আমাদের এই ভাবনা চিন্তাগুলো একটা কজাল কন্ডিশনসের উপর নির্ভর করে এবং মনে করা হয় যে সবকিছু একটা অল এনকম্পেসিং কজালিটি নেচারের মধ্যে আছে, সেগুলোর মধ্য দিয়ে ঘটনাগুলো পরপর ঘটে যাচ্ছে, যেন আমরা যা করছি সেটা কার্য আর কারণগুলো আগে থেকে ঠিক করা আছে, এখানে এর বেশি আমাদের কিছু করণীয় নেই। এই দৃষ্টিভঙ্গিটাকে উনি ন্যাচারালিজম হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। দিস ন্যাচারালিস্টিক অ্যাটিটিউড has its origin in our common sense belief that assumes the reality before us as unquestionable, যে এইগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, as if we have no option but to accept it, যেন আমাদের কোনো এগুলোকে মেনে নেওয়া ছাড়া আমাদের যেন কিছু করণীয় নেই। আমরা অনেক সময় এই ধরনের কথা বলি না, হ্যাঁ, যে এটা নিয়ে আমাদের কিছু বলা নাই, এটা আনকোয়েশ্চেনেবল, এটা মেনে নিয়েই কাজ করতে হবে। If we want to uncover the meaning of the world, we must keep ourselves free from the circle of natural world thesis. এই যে ভাবনা চিন্তা, এই ভাবনা চিন্তা থেকে যদি নিজেকে একটু বের করে নিয়ে আসতে না পারি, তাহলে জগতের অর্থ, জীবনের মানে, এগুলোকে আমরা কোনোভাবেই ঠিক আনকভার করতে পারবো না। আমাদের এগুলো থেকে মুক্ত হয়ে ভাবনা চিন্তা করলে তবেই আমি তার থেকে বেরিয়ে আসতে পারি। আইডিয়াস ওয়ানে উনি ন্যাচারাল ওয়ার্ল্ড থিসিসকে বিভিন্ন রকম ভাবে বলার চেষ্টা করছেন, এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। উনি হচ্ছে অল ডাউটিং অ্যান্ড রিজেক্টিং অফ দ্য ডেটা অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড লিভ স্ট্যান্ডিং দ্য জেনারেল থিসিস অফ দ্য ন্যাচারাল স্ট্যান্ড পয়েন্ট। যে যাই আমরা করি না কেন, সব শেষ পর্যন্ত ওই ন্যাচারাল স্ট্যান্ড পয়েন্টের যে বিশ্বাস, যে থিসিসটা, সেটা যেন থেকেই যায়, এর থেকে যেন আমাদের বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। এবং এখানে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো অন্টোলজিক্যাল কমিটমেন্টে হুসল যাবেন না, এবং ফেনোমেনোলজি যে কোনো ধরনের অন্টোলজিক্যাল কমিটমেন্টকে মানে কি বলবো, অ্যাভয়েড করার চেষ্টা করে। অন্টোলজিক্যাল কমিটমেন্ট মানে কি আছে কি নেই, কি বিশ্বাস করা উচিত কি নয়, এইগুলো সম্পর্কে আগে থেকে সিদ্ধান্ত করে নেওয়া, সেটা। কারণ ন্যাচারালিজম ইজ দ্য অল এনকম্পাসিং থিওরিটিক্যাল পজিশন দ্যাট রেকগনাইজেস অ্যাজ রিয়েল অনলি দ্য ফিজিক্যাল and refuses any reality to the irreal or naturalizes it by making it a physical reality, dogmatic belief in existence of world out there, এই ধরনের একটা ভাবনা। হুসালিয়ান ফেনোমেনোলজি, হুসালের যে ফেনোমেনোলজি, it assumes not the world as already there, জগৎ আগে থেকে পূর্ববদত্ত, এটাকে উনি ধরে নিচ্ছেন না। none of the theories that aim to interpret the given world of existence, যে জগতের যে বিভিন্ন বিষয়, জগত জীবনের তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে যত ধরনের থিওরি আমাদের সামনে এসেছে, সেগুলো কোনোটাকে উনি আগে থেকে ধরে নিচ্ছেন না। নো ইন্ডিপেন্ডেন্ট অর কন্টিনিউয়াস এক্সিস্টেন্স, কোনো স্বতন্ত্র সত্তা আছে আমাদের বাইরে, সে সবকিছু নিয়ন্ত্রণ করছে, বা কোনো কন্টিনিউয়াস এক্সিস্টেন্স আছে, এটাও তিনি ধরে নিচ্ছেন না। নো আদার ইন্ডিভিজুয়ালস, নট ইভেন ওয়ান্স ওন বডিলি এক্সিস্টেন্স অর এম্পেরিক্যালি কন্ডিশন ইগো, এমনকি অপর ব্যক্তি আছে এটা আগে থেকেই ধরে নিচ্ছেন না। এখন তার বিষয়গুলো পরবর্তীকালে কি দাঁড়াবে সেগুলো তো আমরা আসবো। এবং উনি বলছেন আমার যে দেহ, সেই দেহটা সম্পর্কে আমি সন্দেহ করতে পারি, কেন সেই দেহটাও কিন্তু মানে তার মধ্যেও কিন্তু
আমাকে অনেক কিছু ওই ন্যাচারাল ওয়ার্ল্ড যে বিলিফ তার সঙ্গে সম্পৃক্ত, এবং এম্পেরিক্যালি কন্ডিশন ইগো, মানে যে আমি বাইরের ঘটনাক্রমের দ্বারা নিয়ন্ত্রিত হয় সর্বতভাবে, সেই আমিকেও উনি ব্র্যাকেটের মধ্যে রাখতে বলছেন। তার মানে এখানে এই যে র্যাডিক্যাল বিগিনিং এর কথাটা বলা হচ্ছে যে আমাকে সকল রকমের পূর্ব ভাবনা থেকে মুক্ত হয়ে একেবারে বিষয়টিকে গ্রহণ করতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আবার অভিজ্ঞতাকে বিচার বিশ্লেষণ করে তার সেই সত্তার অর্থ নিরূপণ করতে হবে, বুঝতে হবে, জগতের অর্থ খুঁজে বের করতে হবে, অপর ব্যক্তির সত্তাকে বুঝতে হবে, সবকিছুকে আমাকে বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু এখানে প্রাথমিকভাবে কোনো অন্টোলজিক্যাল কমিটমেন্টের মধ্যে উনি যাবেন না, নো অন্টোলজিক্যাল কমিটমেন্ট। এখানে মেথোডোলজি হিসাবে যখন দেখছি, কনসেন্ট্রেট অনলি অন হোয়াট ইজ গিভেন, এটা বললাম একবারে, হোয়াট ইজ গিভেন, জাস্ট হোয়াট ইজ গিভেন, এর বাইরে কিচ্ছু নয়। এখানে উনি কতগুলো ইংরেজি জার্মান পরিভাষা ব্যবহার করেছেন। এল লেবনিসে বলে একটা কথা, হ্যাঁ, এটা যে লিভড এক্সপিরিয়েন্স, মানে যে এক্সপিরিয়েন্সটার মধ্যে আমি নিজেকে যাপিত জীবনের অভিজ্ঞতা বা যাপিত অভিজ্ঞতা, অর্থাৎ যার মধ্য দিয়ে আমি গেছি, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি গেছি, যে অভিজ্ঞতার মধ্যে আমি যাইনি। যেমন আজকে অনেকের নাম লিস্টে নেই, এখন তাদের মধ্যে যে যে অভিজ্ঞতা বা যে সমস্যাটা, তারা যেভাবে বিষয়গুলো ভাবছে বা তাদের যে মানে এই মুহূর্তে তাদের যে মনের অবস্থাটা, সেটা আমি আমার সেই লিভনেস নেই, মানে আমার সেই লিভড এক্সপিরিয়েন্স হয়নি। আমি সবটা হয়তো বুঝতে পারবো না, আমি অনেকটা অনুভব করতে পারি, অনেকটা সমানুভূতির মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু সবটাকে ধরাটা কিন্তু প্র্যাকটিক্যালি কঠিন। আমার এক সহকর্মী, তার নাম নেই, সে মুসলিম, তার অবস্থাটা অভিজ্ঞতাটা আরো ভয়ঙ্কর। আমার সম্বন্ধী, তার ছেলের নাম নেই, সেখানে অভিজ্ঞতাটা আরেকটু অন্য রকমের। তার মানে এই যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া, সেটা আর একটা শব্দ উনি পরবর্তীকালে একটা বিষয় ব্যাখ্যা করেছেন, লেভেন্স বেল্ট, লাইফ ওয়ার্ল্ডের একটা কনসেপ্ট, যে জীবনের মধ্যে, যে জগতের মধ্যে, যে জায়গার মধ্যে আমার অস্তিত্ব রয়েছে, মানে আমি যেখানে থাকি তার আশপাশের ব্যাপারটা, এই লেভেন্স বেল্ট সম্পর্কে আমি পরের দিকে 2-4টে কথা বলবো। তার মানে বলতে চাইছেন মেথোডোলজির মূল কথা, কিপ মাইন্ড ফ্রি ফ্রম অল আনএক্সামিন বিলিফস, আমি এক্সামিন করার পরে অনেক কিছু বিশ্বাস করতে পারি, সেটা তো পরে আসছে, কিন্তু প্রাথমিকভাবে আমি সবকিছুকে বন্ধনীর মধ্যে রাখছি, পাশে সরিয়ে রাখছি। এইখান থেকেই ওনার যে মূল পদ্ধতি তত্ত্ব, যেটাকে আমরা ফেনোমেনোলজিক্যাল মেথড বলি, সেই বিষয়টা আসছে। এখানে ফেনোমেনোলজিক্যাল এপকির কথা আমরা শুনেছি, তোমরা শুনেছো। আর দুটো শব্দ আছে, আরো দুটো শব্দ আছে, আমি সবগুলো বলার চেষ্টা করছি। একটা হচ্ছে রিডাকশন, একটা এপকি, ব্র্যাকেটিং, প্যারেন্থেসাইজিং, এরকম কতগুলো শব্দ আছে, কিন্তু শব্দগুলোর মানে সামান্য পার্থক্য থাকলেও মোটামুটি দুটো শব্দ এখানে আমি নিচ্ছি, একটা এপকি, একটা রিডাকশন। এই দুটো শব্দ দিয়ে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করছি। এখন এপকি শব্দটা কিন্তু গ্রিক শব্দ, এর মানে কিন্তু চেক করা, চেকিং, সেসেশন, অ্যাবস্টেনশন, এর এর মানেটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ কোনো কিছু থেকে বিরত থাকা, কোনো কিছুকে মানে সেখানে না যাওয়া, তার থেকে মুক্ত থাকা। এই যে নেগেটিভিটি, এই যে নেগেটিভ অ্যাক্ট অফ ব্র্যাকেটিং যেটাকে বলছি, সেটাকে বলা হচ্ছে এপকি। আর এই এপকির পরে আমরা কোথায় গিয়ে পৌঁছাই, আমরা কোথায় যাই, আমরা কোথায় গিয়ে নোংর করি, সেই দিকটাকে বোঝানোর জন্য একটা পজিটিভ টার্মিনোলজি আমরা সেটা পাচ্ছি রিডাকশন। এখন রিডাকশন শব্দটা আমরা যেভাবে ইংরেজি, সরাসরি ইংরেজি থেকে নিলে কিন্তু এর অর্থ বোঝা যাবে না। ইংরেজিতে রিডাকশন শব্দটা কি, যে একটা বিষয় যেমন আছে তাকে ছোট করে দেওয়া, তাকে কমিয়ে দেওয়া, রিডাকশন সেল। এই যে চৈত্র মাস আসছে, যা দাম সেটা কমিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু কমানো বাড়ানো কোনো ইঙ্গিত নেই। আসলে রিডাকশন শব্দটা জার্মান শব্দ, REDUKTION, জার্মান শব্দ, সেইখান থেকে নেওয়া হয়েছে। এবং জার্মান শব্দ রেডুকশন, এই রেডুকশন শব্দটার একাধিক অর্থ আছে, তার মধ্যে দ্বিতীয় অর্থটা এটা, প্রথম অর্থটা ইংরেজি অর্থের মতোই, দ্বিতীয় অর্থটা এটা, টু গো ব্যাক টু দ্য অরিজিনাল ফ্রম হুইচ আওয়ার টু হেস্টি এভরিডে লাইফ হ্যাজ লস্ট সাইট, মূলে ফিরে যাওয়া।
মূলে ফিরে যাওয়া। মানে আমরা দৈনন্দিন জীবনের ব্যস্ততার মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে কাজ করি, ভাবনা চিন্তার সময় পাই না, তার ফলে আমরা অনেক কিছু উল্টোপাল্টা করে ফেলি। তার থেকে আমাকে মূল ফিরে যাওয়া, অর্থাৎ শিকড়ে ফিরে যাওয়া, আমার শিকড়ে ফিরে যাওয়া। আমি শিকড় থেকে অনেক 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 দূরে চলে গেছি, আমাকে আবার সেই শিকড়ে ফিরে আসা। সেই অর্থে রিডাকশন শব্দটা এখানে ব্যবহার করেছেন হুসার। কেন উনি জার্মান ভাষাতে লিখেছেন, ইংরেজিতে লেখেননি। এখানে রিডাকশন শব্দটাকে এই অর্থটা নিতে হবে। আমরা ইংরেজিতে যে শব্দটা পাই সেটা কিন্তু নয়। আর ব্র্যাকেটিং মানেও তাই। ব্র্যাকেটিং মানে আমরা জানি, আমরা যখন সরল করেছি মনে আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যখন যে ব্র্যাকেটের কাজ করি তখন অন্য ব্র্যাকেটের দিকে আমরা মনোযোগ দিই না, শুধু সেই ব্র্যাকেটের মধ্যে যেটুকু কাজ আমার করার আছে সেটুকুই করি। একে বলে ব্র্যাকেটিং। এখানেও ব্র্যাকেটিং অর্থে যে আমার যাবতীয় পূর্ব ভাবনাগুলোকে আমি পাশে সরিয়ে রাখবো, ব্র্যাকেটের মধ্যে রাখবো। আর এপকি এন্ড রিডাকশন আমরা বলতে পারি আর টু অ্যাসপেক্টস অফ দ্য সেম প্রসিডিওর। একটা নেগেটিভ বলবো, একটা পজিটিভ বলবো। যে একই প্রক্রিয়া যেটাকে আমরা ফেনোমেনোলজিক্যাল রিডাকশন বলছি বা ফেনোমেনোলজিক্যাল ব্র্যাকেটিং বলছি, হ্যাঁ, যাই বলি না কেন, একই পদ্ধতির দুটো দিক, একটা হচ্ছে নেগেটিভ, একটা পজিটিভ। এখানে আইডিয়াস কার্টেসিয়ান মেডিটেশন উনি এরকম বলছেন, আই মাস্ট লুজ দ্য ওয়ার্ল্ড বাই এপকি ইন অর্ডার টু রিগেন ইট বাই ইউনিভার্সাল সেলফ এক্সামিনেশন। বলছে আমি এপকির মধ্য দিয়ে আমি সবকিছুকে হারাবো, সবকিছুকে আমি হারিয়ে ফেলবো, এবং ইউনিভার্সাল সেলফ এক্সামিনেশনের মধ্য দিয়ে আমরা সেটাকে আবার ফিরে পাবো। তাহলে এইখানে যে ফিরে পাওয়ার গল্পটা, বিষয়টা আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যে একটা দিক হচ্ছে যে অনেক সময় বলা হয় না যে সবকিছু না হারালে কিছু পাওয়া যায় না, একটা কথা আছে, কথাটা মানে একটু ঘুরিয়ে বুঝতে হবে আর কি। যে আমরা সব সময় এটা করতে পারি না, এটা নয়, এটা নয় করতে করতে আমরা মানে কি বলবো, এক সময় আমাদের সবকিছু চলে যায়। এখানে বলা হচ্ছে যে আমি এই জগৎটাকে হারিয়ে ফেলবো, কিসের মধ্য দিয়ে? বাই এপকি, অর্থাৎ যাবতীয় পূর্ব ভাবনা, যাবতীয় মানে বিশ্বাসগুলোকে বন্ধনীর মধ্যে রেখে। আমার উদ্দেশ্যটা কি? ইন অর্ডার টু রিগেন ইট বাই ইউনিভার্সাল সেলফ এক্সামিনেশন। এই যে ইউনিভার্সাল সেলফ এক্সামিনেশনের কথা বলছে, অর্থাৎ আমি সেগুলোকে ফিরে পাবো, একবারে সবকিছুকে ঠিক মতো যাচাই করে নেবো ইউনিভার্সাল সেলফ এক্সামিনেশনের মধ্য দিয়ে, কোনো কিছু বাদ যাবে না। এখানে রিডাকশন শব্দটা মধ্য দিয়ে উই কাম টু দ্য পিওর ট্রান্সেন্ডেন্টাল কনস্টিটিউটিভ সাবজেক্টিভিটি, দ্য সোর্স অফ অল মিনিং। এখানে একটা কথা আমি বলি, এখানে অনেক ধরনের রিডাকশনের অনেকগুলো কি বলবো ফেজ বা অনেকগুলো টাইপের কথা উনি বলেছেন। অনেক ফিলোসফিক্যাল রিডাকশন, সাইকোলজিক্যাল রিডাকশন, হিস্টোরিক্যাল রিডাকশন, কত রকমের রিডাকশনের কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় যে তার মধ্য দিয়ে 3 ধরনের রিডাকশনের মধ্যে যদি আমরা পার্থক্য করি, এটা ফেনোমেনোলজিক্যাল এপকি, আইডেন্টিক এপকি আর ট্রান্সেন্ডেন্টাল রিডাকশন, তাহলে হুসালের ভাবনাটা মোটামুটি একটা পরিচয় পাওয়া যাবে। আর এখানে ডেকার্টের সঙ্গে হুসালের একটা আমরা কি বলবো একটা কম্পেয়ার করা হয়, কারণ কার্টেসিয়ান মেডিটেশনস বইটা কিন্তু ডেকার্টের মেডিটেশনসকে অনুকরণ করে লেখা, তাকে সামনে রেখে লেখা। এবং হুসাল স্বীকার করছেন যে ডেকার্টের যে মেথড অফ ডাউট, তার মধ্যেই কিন্তু ফেনোমেনোলজির সূত্র ছিল, এবং তিনি ফেনোমেনোলজি করতে যাচ্ছিলেন, কিন্তু একটা পর্যায়ে এসে তিনি থেমে গেছেন, তিনি শেষ পর্যন্ত ফেনোমেনোলজিতে ঢুকতে পারেননি। কিরকম বিষয়টা? ডেকার্ট বলছেন, ইন অর্ডার টু এক্সামিন ইনটু দ্য ট্রুথ ইট ইজ নেসেসারি ওয়ান্স ইন লাইফ টু ডাউট অল থিংস সো ফার অ্যাজ দিস ইজ পসিবল। খুব একটা বিরাট একটা র্যাডিক্যাল কথা ডেকার্ট বলছেন, যে আমরা যদি সত্যে পৌঁছাতে চাই তাহলে আমাকে কিন্তু সবকিছুতে সংশয় প্রকাশ করতে হবে। এই যে সবকিছুতে সংশয় প্রকাশ করতে যাওয়া, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। উনি বলছেন এটা পায়োনিয়ারিং মডেল ফিলসফির ক্ষেত্রে। কিন্তু সমস্যাটা কি হলো, তিনি সবকিছুকে সংশয় করলেন, কিন্তু আত্মসত্তাকে সন্দেহ করলেন না। এবং আমরা বলি কি করে সন্দেহ করবেন, কারণ আত্মসত্তাকে সন্দেহ করতে গেলে তো সন্দেহটাই আর মানে প্রমাণ করে দেবে আমি আছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আমিতে তিনি থামলেন, যে ইগোতে তিনি থামছেন,
তিনি কিন্তু সেই ইগো আসলে এম্পেরিক্যালি কন্ডিশন ইগো, এই ওয়ার্ল্ডেরই একটা একটা পার্ট, একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এখন ওয়ার্ল্ডের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বলে এই ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন রকমের পূর্ব ভাবনা যেগুলো আছে জগৎ ভাবনার, সেগুলো কিন্তু তার মধ্য দিয়ে এসে পড়ছে। অর্থাৎ অর্থাৎ কি হলো, এখানে যেমন সর্ষে দিয়ে যখন ভূত তাড়ানো হয়, এখন সর্ষের মধ্যেই যদি ভূত থেকে থাকে তাহলে আর ভূত তাড়ানো সম্ভব হবে না। এখানে ঠিক সেরকম হুসাল বলছেন ডেকার্ট শুরু করেছিলেন ঠিকই, কিন্তু he stands on the threshold of the greatest of all discoveries. In a certain manner has already made it. Yet he does not grasp its proper sense, namely of the transcendental subjectivity, and so does not pass through the gateway that leads to genuine phenomenology. এই ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্টিভিটি ধারণাটা তার চিন্তায়, তার চেতনায় সুস্পষ্টভাবে আসেনি। তিনি যে আমিকে স্বীকার করলেন, সেই আমি হচ্ছে এই জগতেরই এ লিটল টাগ এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, এই জগতেরই একটা অংশ। সেখানে জগৎ ভাবনার যাবতীয় বিষয় কিন্তু তার মধ্যে থেকে গেছে। যেমন আমি উদাহরণ দিই, ডেকার্ট যখন সবকিছুকে সমালোচনা করার পরই কিভাবে পরবর্তীকালে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করে দিলেন, জগতের এক্সটার্নাল ওয়ার্ল্ড সবকিছু কেমন ঝটঝট ঝটঝট করে প্রমাণ হয়ে গেল। কি করে সম্ভব হলো? তার কারণ হচ্ছে উনি বলছেন যে আমার মধ্যে অসীমত্বের ধারণা আছে, আমার মধ্যে ঈশ্বরের ধারণা আছে, এবং ঈশ্বরের ধারণা এমনই যে তিনি না থেকে পারেন না। তার মানে ওই যেটাকে আমরা বলছি ইনেট আইডিয়াস, এই যে ইনেট আইডিয়াটা উনি প্রিসাপোজ করছেন, তার ফলে কিন্তু উনি বাকি সবকিছুকে খুব সহজে প্রমাণ করে ফেলতে পারলেন। হুসাল বলছেন এই যে আমিকে ডেকার্ট স্বীকার করলেন, সেই আমিটাকে কিন্তু যাকে বলে অ্যাকোয়ারিজিয়াতে একবার ডুবিয়ে নেওয়া হয়নি, মানে গঙ্গা জলে একবার ডুবিয়ে নেওয়া দরকার ছিল। সেই গঙ্গা জলে ডুবিয়ে না নেওয়ার ফলে ওই আমি থেকে, যেহেতু তার মধ্যে অনেক কিছু ছিল, তার থেকে টেনে টেনে বের করা গেল। সেজন্য উনি বলছেন যে হি ডাজ নট পাস থ্রু দ্য গেটওয়ে অফ হুইচ লিডস টু জেনুইন ফেনোমেনোলজি। সত্যিকারের যে ফেনোমেনোলজি, সেই ফেনোমেনোলজি তিনি পৌঁছাতে পারেননি। এই ট্রান্সেন্ডেন্টাল কথাটা মানে আমি বলছি। এবং এখানে বলে, it does not mean skepticism. We do not abandon the thesis we have adopted. We make no change in our conviction. We set it as it were out of action. এই যে এখানে কিন্তু রিজেকশনের কথা বা স্কেপটিসিজমের মতো, মানে হিউমের মতো কথা কিন্তু বলছেন না, বলছে আমাদের এই পূর্ব ভাবনাগুলোকে পাশে সরিয়ে রাখছে। এবং আমি যখন বিচার বিশ্লেষণ করে দেখব যে পূর্ব ভাবনাগুলো ঠিক আছে, যেগুলোকে মেনে নেওয়া যায়, সেগুলো নিয়ে আবার আমি কাজ করতে পারি। সেজন্য আমি বলছিলাম যে আপাতত একটা পলিপ্যাকের মধ্যে ওগুলোকে পাশে সরিয়ে রাখো, পরে সময় যখন পাওয়া যাবে তখন ওই পলিথিন থেকে একটা করে জিনিস বার করবো, ভাবনা চিন্তা করবো, না এটা তো ঠিকই ছিল, তাহলে তখন আমি এটা মানবো। ওই যে উই মে অ্যাকসেপ্ট ইট অনলি ইন দ্য মডিফাইড কনসাসনেস অফ দ্য জাজমেন্ট অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দিস কানেকশন। এবং এখানে একটা কমপ্লিট সেলফ এক্সামিনেশনের প্রসঙ্গ আছে, আমি এগুলো বলছি। এইখানটায় আমি একটুখানি বলবো যে ফেনোমেনোলজিক্যাল এপোকি বলতে তাহলে কি বোঝায়। এখন the negative act of freeing the phenomenon from all trans-phenomenal elements, notably from all presuppositions or beliefs, somehow clung to the phenomena. অর্থাৎ আমি বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি। আমরা যখন বাজারে গিয়ে কোনো জিনিস কিনি, তখন সাধারণভাবে আমরা বিভিন্ন কোম্পানিকে আইডেন্টিফাই করি, যেটা টাটার জিনিসটা ভালো, এই জিনিসটা বিড়লার ভালো, এই জিনিসটা ওদের ভালো, আমরা সেইভাবে অগ্রসর হই। সেইভাবে অগ্রসর হওয়াটা খারাপ কিছু নয়, তাতে যে সবসময় লোকসান হচ্ছে তাও নয়, কিন্তু তাতে প্রবলেমটা কি হচ্ছে যে ফেনোমেনার সঙ্গে ফেনোমেনার প্রকৃত অংশ নয়, অথচ তার সঙ্গে সেটা জুড়ে থাকছে। খুব সহজ একটা দৃষ্টান্ত, আমি একটা সাবান কিনবো, এখন সাবান কিনতে গিয়ে সাবানের যেসব নামগুলো আছে, তার গায়েতে যেসব নামগুলো থাকে, সেই নামগুলো দেখে আমরা বেশি গুরুত্ব দিই সাবানের ভেতরে বিষয়টা কেমন আছে তার থেকেও। ধরুন যখন আমার মনে আছে, যখন ওই নির্মা মানে গায়ে মাখা সাবানটা বেরোলো, তখন কিন্তু নির্মা গায়ে মাখা সাবান খুব একটা বাজার করতে পেরেছে তাও আমি মনে করি না। কারণটা কি? নির্মাকে যেভাবে প্রজেক্ট করা হয়েছিল প্রথম থেকে, সে যে ওয়াশিং পাউডার নির্মা, এখন তার থেকে ওই যে মাথার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে নির্মা মানে ওয়াশিং পাউডার, তার থেকে বেরিয়ে এসে সেটাকে গায়ে মাখা তৈরি করা, সেই জায়গাটা কিন্তু তারা
বিজ্ঞাপন করেও তৈরি করতে পেরেছে বলে আমার মনে হয় না। তা এখানে প্রশ্ন হচ্ছে যে আমি নির্মা সাবান কিন্তু খুব উচ্চমানের হতে পারে, কিন্তু নির্মা সম্পর্কে আমার যে পূর্ব ভাবনা, সেই ভাবনার কারণে আমি এই সাবানটাকে অ্যাভয়েড করছি। বলছি এখানে এখানে সেই জন্য বলছি ফ্রম অল প্রিসাপোজিশনস অর বিলিভস, তাহলে আমি এটা বাংলা করেছি এভাবে যে বিষয়ের বা ঘটনার প্রকৃত অংশ নয়, অথচ ঘটনার সঙ্গে কোনো রকম ভাবে এসে গেছে। যেমন এই কাপড়, কারো বাড়িতে অনেক সময় হয় না যে কোনো বিয়ে বাড়িতে কেউ একটা কিছু প্রেজেন্ট করবে, একটা শাড়ি কিনেছে 500 টাকা শাড়ি, সে স্টিকারটা হয়তো লাগিয়ে দিল, সেটা 700 টাকা। এই 700 টাকা দেখলে হ্যাঁ শাড়িটা খুব ভালো, আর সেটাকে 300 টাকা লাগিয়ে দিলে না না তত ভালো নয়, এ বাবা 300 টাকা শাড়ি নিয়ে এসছে। এই যে ভাবনাগুলো, তাহলে বিষয়ের প্রকৃত অংশ নয়, এই স্টিকারটা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই নয়। এই দোকানের লোকেরা বসে বসে স্টিকারগুলো লাগায়, তাকে যদি বলি যে আপনি ওটা 500 টাকার জায়গায় 1000 টাকার স্টিকার বসিয়ে দিন, তো সে বসিয়ে দিতে পারে, কিন্তু ওইটা আমাকে প্রভাবিত করছে। সেই জন্য বলছে যে বিষয়ের প্রকৃত অংশ নয়, অথচ বিষয় ভাবনার সঙ্গে জুড়ে রয়েছে, সেটাকে বেরিয়ে আসা। এবং বলছে উই আর অ্যাবসলিউটলি ফ্রি টু ডু দ্যাট, আমাদের সেই স্বাধীনতা আছে, আমরা এটা করতে পারি। To inhibit or suspend our belief in existence out there that goes along with our everyday thinking, even with our so-called scientific thinking. সায়েন্টিফিক থিঙ্কিং এর মধ্যে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে অনেক সময় থাকে। আচ্ছা, এবারে একটা আমি আইডেটিক ডিডাকশনের কথা একটু বলে নিই। আইডেটিক ডিডাকশনটা কি? যে বিষয় ভাব, যখন আমরা একটি বিষয়ে একই ধরনের বিষয় সম্পর্কে অনেকগুলো দৃষ্টান্ত পর্যবেক্ষণ করি, তখন তার মধ্যে অনেক ধরনের আপতিক বৈশিষ্ট্য থাকে, যেগুলো সবগুলোর মধ্যে সমানভাবে উপস্থিত নেই, কোনোটার মধ্যে আছে কোনোটার মধ্যে নেই, কিন্তু তার একটা এসেনশিয়াল স্ট্রাকচার আছে, যেগুলো কিন্তু সবার মধ্যে কমন। এখন এই যে এক ধরনের প্রক্রিয়া, যার মধ্য দিয়ে আমরা ওই কি বলবো স্পেশিয়াল লিমিটেশনস বা এক্সিস্টেন্সিয়াল কমিটমেন্টস অফ দ্য ফেনোমেনা, এগুলো থেকে ড্রপ করে আমরা কি করব, আমি মূল বিষয়টাতে ফিরে যাব। সেটাকে আইডেটিক রিডাকশন বলা হচ্ছে বা আইডেটিক এপোকি বলা হচ্ছে। আমি আরেকটু বলি যে আমি যখন একই বিষয়ে একাধিক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করি, তখন তার মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য থাকে যেগুলো সবগুলোর মধ্যে সমানভাবে নেই। সেগুলোকে আমরা বাদ দিয়ে তার এসেন্সটাকে ধরার চেষ্টা করি, সেই এসেন্সটা সবার মধ্যে আছে। এই যে যাবতীয় বৈচিত্র্যকে অতিক্রম করে, বাদ দিয়ে নয় কিন্তু অতিক্রম করে আমি মূলে যাওয়ার চেষ্টা করছি, এই প্রক্রিয়াটাকে হচ্ছে আইডেটিক ডিডাকশন, এই প্রক্রিয়াটা হচ্ছে আইডেটিক এপোকি। এখন আমরা যে এক্সিস্টেন্সিয়াল কমিটমেন্টের যে প্রশ্নটা ছিল, পূর্ব ভাবনা, এটা আগে থেকে দেওয়া আছে, সেই সম্পর্কিত ভাবনা, সেগুলোকে আমরা বলছি ফেনোমেনোলজিক্যাল এপোকি, যার মধ্য দিয়ে অতিক্রম করার চেষ্টা করেছি। কিন্তু আইডেটিক ডিডাকশন না করলে টেম্পোরাল লিমিটেশনস থেকে আমরা মুক্ত হতে পারবো না। আইডেটিক এপোকি হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড, টু ট্রান্সেন্ড দ্য টেম্পোরাল লিমিটেশনস and reach into a ideal realm beyond space and time. এই যে আমরা যখন সাত ধর্মের কথা বলি, এসেন্সের কথা বলি, সেটা অনেকাংশে যেন স্পেস টাইমকে অতিক্রম করে যেতে পারে, সেরকম একটা ভাবনা। এখন এখানে বলা হচ্ছে টেম্পোরাল লিমিটেশনস, সেটাকে অতিক্রম করা। আর টেম্পোরাল লিমিটেশনস এর মধ্যে থাকলে আমি থাকবো যেখানে, সেটা হচ্ছে ফেনোমেনালিজম, নট ফেনোমেনোলজি। তাহলে ফেনোমেনালিজমের সঙ্গে ফেনোমেনোলজি এখানেই পার্থক্য। তা এখানে আর যেটা বলছেন সেটা হচ্ছে আপনার ট্রান্সেন্ডেন্টাল রিডাকশন, যে আমি যে যাবতীয় পূর্ব ভাবনাগুলোকে পাশে সরিয়ে রাখলাম, দিয়ে আমার কি হলো, কোথায় গিয়ে পৌঁছাবো, থাকবো কোথায়, আমার জায়গাটা কোথায় হবে, বলছি তার মধ্যে যেটা পড়ে থাকবো, হোয়াট ইজ লেফট অ্যাজ ফেনোমেনোলজিক্যাল রেসিডুয়াম, ফেনোমেনোলজিক্যাল রেসিডিয়াম হিসাবে পড়ে থাকবে, ইনডিউবিটেবলি আর অ্যাবসলিউটলি গিভেন। অর্থাৎ যে বিষয় ভাবনার সঙ্গে বিভিন্ন রকমের পূর্ব ভাবনা লেগেছিল, সেগুলো সব বাদ দিয়েছি, সব বাদ দিয়ে একদম অরিজিনাল বিষয়টা আমার সামনে উপস্থিত আছে, সেটাকে এখানে বলা যে ফেনোমেনোলজিক্যাল রেসিডুয়াম, যেটাকে আমরা বলতে পারি ইনডিউবিটেবলি আর অ্যাবসলিউটলি গিভেন, এটা বলা হচ্ছে। এবং এইভাবে বলা হচ্ছে যে আমরা যেটাকে, এবং এই অ্যাবসলিউটলি গিভেন যেটা, তার উপরে কি বলবো, আমার চেতনা তার উপর ভিত্তি করে বিভিন্ন মানে তৈরি করে, যেটাকে আমরা বলবো intentionality of consciousness. But we find the root, all reference to the transcendent as the intentional correlate of our acts, and to trace them to the immanent or transcendental acts in which they have their source.
তাহলে বিষয়টা কি এবং বিষয়টা কেন, বিষয়টা আমার কি কাজে লাগবে, এই যে অর্থ, এই যে মিনিংটা আমরা কিভাবে তৈরি করি, সেই মিনিংটা তার ভিতর থেকে এই যে পিওর কনসাসনেস যেটা আমার কাছে এসেছে তার উপরে আমার কনসাসনেস মনোযোগ দেয়, এবং কনসাসনেসের যে ইন্টেনশনালিটি, মিনিং গিভিং যে ক্ষমতা তার আছে, তার মধ্য দিয়ে বিষয়ের অর্থটা তৈরি করে। এটাকে অনেক সময় কনস্টিটিউশন কথাটা ব্যবহার করা হয়। অল কনস্টিটিউশন অফ অল মিনিংস থ্রু দ্য ইন্টেনশনালিটি অফ ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস। এখানে ট্রান্সেন্ডেন্টাল কথাটা মানে আর কিছু নয় যে জাগতিকতার যাবতীয় সংস্কার, জাগতিকতার যাবতীয় বন্ধন থেকে মুক্ত এমন চেতনা। এখন চেতনা যে 100% জাগতিকতা থেকে মুক্ত হতে পারে কি পারে না সে নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে চেতনা অন্তত আমরা ভাবতে পারি যে চেতনা এমন একটা জিনিস যে জাগতিকতার লিমিটেশন থেকে মুক্ত হতে পারে। কতটা পারে, সবসময় পারে কিনা, এগুলো বিতর্কিত প্রশ্ন, এগুলো থাকবে। কিন্তু আমরা চেতনা এমন একটা জিনিস যেটাকে আমি যাবতীয় পূর্ব ভাবনা থেকে সরিয়ে রেখে খানিকটা মুক্ত জায়গায় নিয়ে যেতে পারি এইখানে, এবং এর মধ্য দিয়ে আমরা অ্যাপোডিক্টিক সার্টেনটিতে পৌঁছাতে পারি বলে উনি মনে করছেন। এই অ্যাপোডিক্টিক সার্টেনটি মানে যেখানে আর সন্দেহ করার কোনো অবকাশ থাকবে না। যেহেতু আমি যে পথ ধরে এখানে পৌঁছেছি সেই পথে আমি অন্য কারোর সাহায্য নিইনি, কোনো পূর্ব ভাবনার দ্বারা প্রভাবিত হয়নি, সেজন্য আমি এবারে যেটা দেখছি, যেটা পাচ্ছি এবং তার মধ্য দিয়ে অর্থটাকে বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে অ্যাবসলিউটলি সার্টেন। এরকম একটা কথা, মানে জেনুইন, এটা কোনো জেনুইন রিয়েলাইজেশন অফ দ্য কার্টেসিয়ান আইডিয়াল। কার্টেসিয়ান যে আইডিয়াল যেটা, তাকে এর মধ্য থেকে আমরা শেষ পর্যন্ত পাচ্ছি। With all these, the whole conscious life, the ego pole, its acts, যেটাকে noesis বলছেন, and its object noema, is reduced to the ideal. Ideal মানে হচ্ছে এখানে বলা হচ্ছে beyond real space and time, realm of pure possibility, the source of apodictic certainty. এবং তার মধ্য দিয়ে উনি বলছেন apodictic certainty পাওয়া যায়। Husserl thus tends to derealize the objects of our everyday realities, including our own body and empirical ego. All realities maintained even by sciences, যেটাকে ন্যাচারাল, ম্যাথমেটিক্যাল অ্যান্ড সোশ্যাল বলছি, অ্যান্ড ইভেন রিলিজিয়াস ট্রান্সেন্ডেন্সিস, সবগুলোকে পাশে সরিয়ে রেখে সেগুলোকে ডিরিয়ালাইজ করে সেই মূল বিষয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং এখানে আমরা এই যখনই আমি কনসাসনেসের ইন্টেনশনালিটি, রিফ্লেক্সিভিটি, কনসাসনেসের প্রসঙ্গটাতে আমরা আসছি, তখন কিন্তু হুসার্লের দর্শনটা অনেকটা বেশি ফিলসফিক্যাল হয়ে যাচ্ছে। তাহলে ওই অংশটা আমি বলবো মূলত মেথোডোলজিক্যাল ইস্যু, কিন্তু ওই মেথোডোলজি ফলো করে জগতের অর্থ, জীবনের অর্থ যখন বোঝার চেষ্টা করছেন, তখন সেই অংশটা কিন্তু ফিলসফিক্যাল, মোর ফিলসফিক্যাল, এবং এখানে আমরা বলতে পারি ফিলসফি অফ কনসাসনেস। এবং তার মূল কথা কিন্তু ইন্টেনশনালিটি, যে কনসাসনেস ইজ অলওয়েজ কনসাসনেস অফ সামথিং। আমাদের চেতনা বিষয় ছাড়া থাকতে পারে না। আমি সচেতন মানি সেই চেতনার কোনো না কোনো একটা বিষয় আছে। আমি ভাবছি বললেই তার ভাবনার একটা বিষয় থাকবে, বিষয় ছাড়া ভাবনা হয় না, একমাত্র অদ্বৈত বেদান্ত ছাড়া। সবাই মানে যে কোনো ধরনের চেতনার একটা নির্দেশকতা আছে, একটা অভিলাষ আছে, এবং কোনো না কোনো বস্তুকে, কোনো না কোনো বিষয়কে সে নির্দেশ করে, তার সঙ্গে সম্পর্কিত হতে চায়। এটা হচ্ছে এসেনশিয়াল নেচার অফ কনসাসনেস, এবং এটাকে কজাল রিলেশন দিয়ে ব্যাখ্যা করা যাবে না। কজাল রিলেশন দিয়ে এটা কিন্তু ব্যাখ্যা করা যাবে না। ইন রিয়ালিস্টিক অন্টোলজি there can only be a real relatedness of consciousness to the object, both the relator being equally real, their qualitative difference notwithstanding. এখানে বলা হচ্ছে কিন্তু যে একেবারে কনসাসনেস যখনই চিন্তা করছে, যখনই ভাবছে, তার সবসময় তার একটা ভাবনা, তার একটা বিষয় থাকবে। এই যে ইন্টেনশনালিটি অফ কনসাসনেস, এর পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আমি সবকিছু পূর্ব ভাবনাকে সরিয়ে রেখে তাহলে আমি কি একবারে শূন্য জায়গায় পৌঁছে গেলাম? এই শূন্য জায়গায় পৌঁছানোটা এখানে পদ্ধতিগত বিষয়। আমি একটা জায়গায় পৌঁছালাম যেখানে বিষয়গুলো সম্পর্কে আমি এবার ভালো করে চিন্তা ভাবনা করে তার মানেটাকে বোঝার চেষ্টা করতে পারবো, এবং সেটা কি বলা যে আমার যে ইন্টেনশনালিটি, আমার চেতনার যে ধর্ম, সাধর্ম, সেই ইন্টেনশনালিটির মধ্য দিয়ে আমি বিষয়গুলো মানে তৈরি করতে পারবো। কোনো একজনের সম্পর্কে কেউ হয়তো আমাকে কিছু বলেছে, আমি তার দ্বারা প্রভাবিত হয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। যখন আমি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এলাম, তখন ভাবলো না তো, লোকটা তো এইসব এই কারণে করেনি, তিনি তো ঠিক কাজই করেছিলেন, তখন আমি তার ঠিক বিচার করতে পারবো। এরকম একটা, যে আমার চেতনাকে যাবতীয় পূর্ব ভাবনা, যাবতীয় জাগতিকতার যাবতীয় বন্ধন থেকে মুক্ত করে এমন একটা পজিশনে নিয়ে আসতে হবে
যে যে পজিশনে থাকলে আমাদের চেতনা ঠিকভাবে চিন্তা বিশ্লেষণ করতে পারে, এবং তার যে চিন্তা বিশ্লেষণ তার মধ্য দিয়ে জগতের অর্থ, জীবনের অর্থ, অপর ব্যক্তির সত্তা, হ্যাঁ, সবকিছুকে ঠিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। এবং ইন্টেনসাইটি স্ট্রাকচারটা আমরা জানি ইগো, নোয়েসিস, নোয়েমা, মানে এখানে তিনটে ডাইমেনশন রয়েছে। আত্মসত্তা, আমি আছি, এই আমি কিন্তু ট্রান্সেন্ডেন্টাল, এই অর্থে যে সেটা এম্পেরিক্যালি কন্ডিশনস নয়, এম্পেরিক্যালি কন্ডিশন নয়, সেই অর্থে সেটা হচ্ছে তোমার ট্রান্সেন্ডেন্টাল ইগো আমি বলবো। আর তার একটা ক্রিয়া করার সামর্থ্য আছে, সেই ক্রিয়া করার সামর্থ্যটা, ক্রিয়াটাকে বলছে অ্যাকশন, তাই যে অ্যাক্টিভিটি, সেটাকে নোয়েসিস বলা হচ্ছে। আর তার করসপন্ডিং যে অবজেক্চুয়াল রেফারেন্স, সেটাকে নোয়েমা বলা হচ্ছে। তাহলে সেই জন্য এর স্ট্রাকচারকে আমরা বলি ইগো, নোয়েসিস, নোয়েমা বা ইগো কোজিটো কোজিটেটাম, এটা ইন্টেনশনালিটি স্ট্রাকচার। নোয়েমা বলতে বলা হচ্ছে নোয়েমা ইজ দ্য সেন্স অ্যাজ ডিস্টিংক্ট ফ্রম দ্য ইন্টেনশনাল অবজেক্ট হুইচ ইজ ইটস রেফারেন্স। এখানে হুসাল ফ্রেগের সঙ্গে হুসালের কিন্তু মিল আছে, কিছু পার্থক্য আছে। অবজেক্টস অফ ইন্টেনশনাল অ্যাক্ট ডেসক্রাইব ফেনোমেনোলজিক্যালি। অবজেক্টস অফ ইন্টেনশনাল অ্যাক্ট, আমার যে ইন্টেনশন, সেই যে ক্রিয়া, তার যে বিষয়বস্তু, যেটাকে আমি ফেনোমেনোলজিক্যালি বোঝার চেষ্টা করছি, সেটাকে বলা হচ্ছে নোয়েমা। এই অর্থে নোয়েমা ইজ দ্য সেন্স অ্যাজ ডিস্টিংগুইশড ফ্রম দ্য ইন্টেনশনাল অবজেক্ট হুইচ ইজ ইটস রেফারেন্স। ইন্টেনশনাল অবজেক্টটা তো বাইরের বিষয় হতে পারে, আমি সেটা জানি না, কিন্তু তার থেকে যেটা আমার চেতনার সামনে ভাসমান, সেটাকে আমি গ্রহণ করছি, এবং সেটাকে নোয়েমা বলা হচ্ছে। আর নোয়েসিস ইজ দ্য সাইকোলজিক্যাল অ্যাক্ট, এই অর্থে যেটা রিয়েল কম্পোনেন্ট অফ এ মেন্টাল অ্যাক্ট অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল। কেন? তার কারণ হচ্ছে ইট কনফার্স মিনিং। নোয়েসিস একসঙ্গে কিন্তু এটা মিনিংটা দেয়, সেই অর্থে। হ্যাঁ, কথাগুলো শোনা যাচ্ছে তো নাকি? শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই জায়গা থেকে কিন্তু হুসালের ফেনোমেনোলজি একটু কঠিন হয়ে যায়। আমরা ইন্টেনশনালিটি পড়ানো থেকে মনে হয় বিষয়টা একটু কঠিন হয়ে গেছে, এটা চট করে বোঝানো খুব কঠিন। শুধু এটুকু বলতে পারি যে হুসাল যে ইগো বা যে আমি যে সাবজেক্টিভিটির কথা বলছেন, সেই সাবজেক্টিভিটি তার বিশ্লেষণ অনুযায়ী যে যাবতীয় পূর্বভাবনা, জাগতিকতার যাবতীয় বন্ধন থেকে মুক্ত, সেই অর্থে ট্রান্সেন্ডেন্টাল। সেই ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্টিভিটি, ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস, তার একটা ক্রিয়াশীলতা আছে, সে সবসময় বসে থাকছে না, সে সবসময় কিছু একটা করছে। এবং সেই যে কিছু করার যে অংশটা, সেটাকে নাম দিয়েছেন নোয়েসিস, থিঙ্কিং আন্ডারস্টুড ইন ফেনোমেনোলজিক্যাল টার্মিনোলজি। থিঙ্কিং আন্ডারস্টুড ইন ফেনোমেনোলজিক্যাল টার্ম, তাকে নোয়েসিস বলা হচ্ছে। আর থিঙ্কিং মানে অবজেক্ট অফ থট থাকবে। সেখানে প্রচলিত ভাষাগুলো থেকে ভুল বোঝাবুঝি সব হতে পারে, অবজেক্ট বললেই যেন বাইরে জগতে আগে থেকে আছে এরকম মনে হবে, সেই জন্য উনি নোয়েমা শব্দগুলো ব্যবহার করেছেন। তাহলে ইগো, নোয়েসিস, নোয়েমা। এই নোয়েসিসটা বলছে একই সঙ্গে ট্রান্সেন্ডেন্টাল অ্যাক্ট। কেন? যেহেতু এটা বিষয়ের অর্থ তৈরি করে, বিষয় মানেটা দিতে পারে, যে কোনটা কি, কোনটা কেন, কোনটা মূল্যবান, কোনটা মূল্যহীন, কোনটাকে মানবো, কোনটাকে মানবো না, সেই বিষয়ের অর্থ দেয়, সেই অর্থে ট্রান্সেন্ডেন্টাল। আর সাইকোলজিক্যাল কেন? এটা রিয়েল কম্পোনেন্ট অফ এ মেন্টাল অ্যাক্ট, এটা মেন্টাল অ্যাক্টের একটা রিয়েল কম্পোনেন্ট, সেই অর্থে এটা সাইকোলজিক্যাল। দ্য কোরিলেশন বিটুইন নোয়েসিস অ্যান্ড নোয়েমা, এটাই উনি বলছেন দ্য ওয়ান্ডার অফ ওয়ান্ডার্স। সব থেকে বিস্ময়, সব থেকে জগতের সব থেকে বিষয় হচ্ছে কি নোয়েমা নোয়েসিসের কোরিলেশন। এই নোয়েমা নোয়েসিসের কোরিলেশনটা হচ্ছে সব থেকে মানে কি বলবো, ফিলসফির এবং আমাদের বিচার বিশ্লেষণের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ওই ট্রান্সেন্ডেন্টাল সম্পর্কে, মান্ডেনিটি সম্পর্কে যে কথাগুলো কৌশিকবাবু বলছিলেন, আমাদের সবার মধ্যে এরকম প্রশ্ন থাকে, যে মহান্তির একটা কথা এখানে বলছেন যে ট্রান্সেন্ডেন্টাল ইজ দ্য মান্ডেন অনলি ভিউড from that self-forgetfulness, the naivety, and that self-interpretation which constitute mundanity. মানে এখানে মান্ডেন ওয়ার্ল্ড আর ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড দুটো আলাদা ওয়ার্ল্ড নয়, একই জগৎ, দেখা দৃষ্টিভঙ্গিটা পাল্টে যাচ্ছে। যেমন আমরা সাধারণ মানুষ জগৎকে যেভাবে দেখি, একজন ঋষি, একজন সিদ্ধ পুরুষ,
তিনি জগৎকে যেভাবে দেখেন, তার মধ্যে একটা পার্থক্য হয়, কিন্তু দুজনই একই জগতে আছে। তাই উনি বলছেন দ্য ট্রান্সেন্ডেন্টাল ইজ দ্য মান্ডেন। কিন্তু মান্ডেন কখন? যখন ভিউড ফ্রম সেলফ ফরগেটফুলনেস, দ্য নেভিটি and the self-interpretation which constitute mundanity. This means by implication that consciousness can be viewed either as mundane or as transcendental, and this is what phenomenological approach means. উনি বলছেন phenomenological approach এটাই বোঝায় যে আমি এখানে মান্ডেন অর্থেও আমার কনসাসনেসকে আমি বোঝার চেষ্টা করতে পারি, আবার ট্রান্সেন্ডেন্টাল অর্থেও বোঝার চেষ্টা করতে পারি। যখন আমি ট্রান্সেন্ডেন্টাল অর্থে বিষয়টাকে বোঝার চেষ্টা, মানে জগৎটাকে বোঝার চেষ্টা করছি, তখন আমি সত্যিকারের ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ নিতে পারছি। এবারে তো কনসাসনেসের 3টে লেভেলের কথা উনি বলছেন। অনেকটা ইগো বলতে যেটা ইউনিট অফ অ্যাকসেপ্টেন্স টুগেদার উইথ ইন্ট্রা মান্ডেন লাইফ অফ এক্সপিরিয়েন্স, তিনি ইগোর কথা বলছেন। সেটাকে অনেকটাই কি বলবো ন্যাচারাল ইগোর পর্যায়ে, যে আমাদের সাধারণ মানুষের যে ইগো সেটাকে উনি এইভাবে বলার চেষ্টা করছেন। আর ট্রান্সেন্ডেন্টাল ইগো ফর হুম দ্য ওয়ার্ল্ড ইজ প্রি গিভেন in the universal appreciation and who accepts it. আরেক ধরনের অনলুকার কনসাসনেসের ধারণার মধ্যে আছে, মহান্তি বলছেন, সেটা যে ওই এপোকির কাজটা করে, অর্থাৎ ওই মেথডটাকে যে এক্সিকিউট করে। সেই জন্য উনি কিন্তু একটা অনলুকার মানে ইগো বা একটা অনেকটা সাক্ষী চৈতন্যের মতো একটা ভাবনা, এক ধরনের কনসাসনেসের কথা ভাবছে। তা না হলে ওই এপোকিটা কে করবে সেই বিষয়টাকে বোঝানোর জন্য ট্রাইপার্টেড লেভেলস অফ কনসাসনেসের কথা উনি বলছেন। এগুলো আর বলছি না। ইন্টেনশন কিভাবে কাজ করে, ইন্টেনশনের মধ্য দিয়ে জগতের অর্থ তৈরি হয়। ইন্টেনশন অবজেক্টিভেটস, ইন্টেনশন আইডেন্টিফাইজ, ইন্টেনশন কানেক্টস, ইন্টেনশন কনস্টিটিউটস। এর মানেটা কি? যে ইন্টেনশনালিটির কথা বলা হচ্ছে, ইন্টেনশনালিটি অফ কনসাসনেস, তার মধ্য দিয়ে দ্যাট কম্পোনেন্ট অফ এনি নোয়েটিক অ্যাক্ট হুইচ ইজ রেসপন্সিবল নট অনলি ফর দিস পয়েন্টিং অ্যাট দ্য অবজেক্টস aimed at, but also for interpreting the given materials to a complete object by identifying its different noemata and connecting its different aspects. আমরা যখন কোনো বিষয়কে ট্রান্সেন্ডেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে বোঝার চেষ্টা করি, তখন ইন্টেনশনগুলো, নোয়েটিক অ্যাক্টগুলো নোয়েমার বিভিন্ন স্তরকে, বিভিন্ন দিককে নির্দেশ করে। এই বিভিন্ন দিককে একে অপরের সঙ্গে সংযুক্ত করে আমরা একটা বিষয়ের অর্থ তৈরি করি। সেটা কিরকম? যখন আমি দেওয়ালটার দিকে তাকাচ্ছি, একই সঙ্গে দেওয়ালের অনেকগুলো সেন্সেশন আমার কাছে আসছে। এই সব সেন্সেশনগুলো এমন কোহেরেন্ট ওয়েতে আমার কাছে আসছে, আমি তাকে একটা অবজেক্টের মতো বা একটা সাবস্ট্যান্সের মতো বিষয় বলে আইডেন্টিফাই করতে পারি। বা কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাতে ধারে একটা বাড়ি, তার দুটো দিক আমি দেখতে পেলাম, আর দুটো দিক দেখতে পেলাম না। আমি দুটো দিক দেখি মানে নির্দিষ্ট মানে প্রায় নির্দিষ্ট কি বলবো সুনির্দিষ্ট সিদ্ধান্ত করে বসছি যে নিশ্চয়ই বাড়িটার আর দুটো দিক আছে। এই যে অবজেক্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, কানেকশন, এর মধ্য দিয়ে আসলে বিষয়ের অর্থটা তৈরি হয়, মিনিংটা কনস্টিটিউট হয়। এখানে কনস্টিটিউশন আর মিনিং এর কথাটা উঠছে, যে বিষয়ের জগতের অর্থ, জীবনের অর্থটা এভাবে তৈরি হয়। এইবারে প্রশ্নটা ছিল যে এই পর্যন্ত যেভাবে ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এর কথা বলছিলেন, সেখানে কিন্তু এক ধরনের সলিপসিজমের কথা আসছে, যে তাহলে সবকিছু আমি আমার থেকেই হচ্ছে, আমি সেই আমিটা এম্পিরিক্যাল না হতে পারি, ট্রান্সেন্ডেন্টাল আমি। তাহলে আমি আছি, আমার ট্রান্সেন্ডেন্টাল লেভেলে আমি আছি, আর আমার মনের কিছু বিষয় রয়েছে, এর বাইরে যেন কিছুই নেই। তাহলে এক ধরনের সলিপসিজম বলা হয়, এক ধরনের সলিপসিজমের মধ্যে আসছে। তাহলে অপর ব্যক্তির সত্তা কিভাবে প্রতিষ্ঠিত হবে? অপর ব্যক্তি তো সত্তা প্রতিষ্ঠিত না হলে, বা জগৎ, আমার বাইরের জগৎটাকে যদি প্রতিষ্ঠিত করতে না পারে, তাহলে ফিলোসফির কি চর্চা হবে, বা ফিলোসফি কি করে সম্ভব? সেইখানে উনি কিন্তু একটা জিনিস বলার চেষ্টা করেছেন। তার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক জটিল, আমি সে ব্যাপারে যেতে চাইছি না। উনি বলছেন আসলে যেটাকে আমরা অবজেক্টিভ ওয়ার্ল্ড বলি, যেটাকে আদার বলি, যেটাকে বলি, সে আদার আসলে উনি বলছেন এখানে যে অল্টার ইগো, মানে আমারই এমপ্যাথি, অ্যাপ্রেজেন্টেশন, কাপেলিং, অল্টার ইগো, এইটা বিভিন্ন ধরনের টার্মিনোলজি ব্যবহার করে এগুলো বোঝার চেষ্টা করছেন। যে এই যে অপর ব্যক্তি হচ্ছে আমারই আর একটা দ্বিতীয় সত্তা, আমার একটা বিকল্প সত্তা। এইভাবে আমি অপর ব্যক্তিকে পাই, অপর ব্যক্তিকে বুঝি। এবং এইভাবে বিভিন্ন ব্যক্তি, 100,000 ব্যক্তি আমার চেতনার মধ্য দিয়ে তৈরি হচ্ছে।
এবং তাদের মধ্যে একটা ইন্টেনশনাল ওভারল্যাপিং তৈরি হচ্ছে, একটা কমিউনিটি অফ মনার্স বলা হচ্ছে। এই কমিউনিটি অফ মনার্স এর মধ্য দিয়ে একটা ইন্টার সাবজেক্টিভ ওয়ার্ল্ড তৈরি হয়, ইন্টার সাবজেক্টিভ ওয়ার্ল্ড তৈরি হয়, যেটাকে আমরা অবজেক্টিভ বলে মনে করি। এখন ইন্টার সাবজেক্টিভিটি এবং অবজেক্টিভিটি ব্যাপারটা, অবজেক্টিভিটি যেভাবে রিয়ালিস্টিক স্ট্যান্ড পয়েন্ট থেকে জগৎকে ব্যাখ্যা করা হয় যে অবজেক্টিভিটির মাধ্যমে, আর ফেনোমেনোলজিক্যালি কি বলা হচ্ছে যে আসলে হয় আমি দেখেছি, না আপনি দেখেছেন, না আরেকজন দেখেছেন, মানে কেউ কোনোদিন কোনো বিষয় নিয়ে, কোনো একটা বিষয় নিয়ে ভাবিনি, দেখেনি, চিন্তা করেনি, সেই বিষয়টা আছে আমরা তাও বলি না। কারণ আমরা যখনই বলি এই বিষয়টা আছে, তখন মানে কি আমি বা অন্য কেউ সেটাকে দেখেছে এবং সে আমার অল্টার ইগো। এই যে উনি বলছেন যেটাকে আমরা অবজেক্টিভিটি বলি, সেটা আসলে ইন্টার সাবজেক্টিভ। কারণ আমরা বা আমাদের মধ্যে অনেকে বা কেউ কেউ সেটা জেনেছে, তার ফলে সেটাকে আমরা অবজেক্টিভ বলে মনে করছি। ধরুন এমন একটা বিষয় ধরা যাক যে কাশ্মীরে কেউ কোনোদিন যায়নি, কাশ্মীর বলে একটা জায়গা আছে আমরা কেউ জানি না, তখন কাশ্মীর অবজেক্টিভ বলার তো কোনো অর্থ হয় না। কিন্তু আমরা অনেকেই কাশ্মীরে গেছি, কাশ্মীরে দেখেছি, সেখানে বিভিন্ন রকম বিষয় আমরা জানি। আমরা অন্যেরা, মানে এখানে আমি বলতে অনেক আমি গেছি, আবার অনেক আমি যাইনি। এই যে এর মধ্য দিয়ে একটা ইন্টার সাবজেক্টিভ ওয়ার্ল্ড তৈরি হয়। এই ইন্টার সাবজেক্টিভিটি আসলে এই অবজেক্টিভিটির আসলে মানে, উনি বলছেন এর বাইরে অবজেক্টিভিটির আর কোনো মানে নেই। আমি লাইফ ওয়ার্ল্ডের কথা ওই আর কি, যেখানে একটা মানে সাবজেক্টিভ টোন থাকবে, নিজের, আমি যে ঘরটাতে বাস করি, যেমন এটা আমরা অনেকেই বুঝতে পারবো যে প্রত্যেকের একটা নিজস্ব জগৎ আছে, আমরা বলি না, আমি যেখানে, যে জগতে আমি থাকি, যেখানে আমি বাস করি, যে ঘরটার মধ্যে আমি পড়াশোনা করি, এই যে আমার ঘর, এই যে আমি আমার স্পর্শ থাকা যেটুকু জগতের যেটুকু অংশ, সেটাকে বলা হয় লাইফ ওয়ার্ল্ড। এই লাইফ ওয়ার্ল্ডটা হচ্ছে কি, প্রত্যেকের একটা নিজস্ব লাইফ ওয়ার্ল্ড আছে। এই অর্থে একই বাড়ির মধ্যে আমরা 5 জন থাকি হয়তো, কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব লাইফ ওয়ার্ল্ড আছে। সে একটা ঘরের একটা অংশকে পছন্দ করে, এক ধরনের থাকে, একটা জায়গায় সে নিজেকে কমফর্ট ফিল করে। এইটাকে উনি লাইফ ওয়ার্ল্ড বলার চেষ্টা করেছেন। যদিও লাইফ ওয়ার্ল্ডের বিষয়টাকে ইন্ট্রোডিউস করার সময় আরো অনেক ঐতিহাসিক ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন বিষয় রয়েছে, আমি সেগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি না। লাইফ ওয়ার্ল্ড বলতে চাইছি যে যেখানে আমরা আমাদের জীবন যেভাবে যাপন করি, যাপিত জীবনের যেটুকু অংশ আমি আছি, সেই অংশটাকে লাইফ ওয়ার্ল্ড হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এটাকে উনি বলছেন এটা একবার কনস্ট্যান্ট গ্রাউন্ড অফ ভ্যালিডিটি, এটার জন্য আলাদা কোনো ভ্যালিডিটির প্রয়োজন হয় না। দ্য সোর্স অফ সেলফ এভিডেন্স ইন হুইচ এভরিথিং হ্যাজ এ বডিলি ক্যারেক্টার, এইভাবে বিষয়গুলোকে বলার চেষ্টা করছেন। এবং সেই জন্য এখানে প্রশ্ন উঠবে, এটা কি সাবজেক্টিভ রিলেটিভ, সেই প্রশ্নটা আসবে। সাবজেক্টিভ রিলেটিভ কিনা সেটা আমরা ইন্টার সাবজেক্টিভিটি এক ধরনের, এটা সাবজেক্টিভ রিলেটিভ তো বটেই। আর এই যে বিভিন্ন সাবজেক্ট, এই যে সাবজেক্ট থেকে অপর ব্যক্তিকে আমরা তৈরি করছি, অপর ব্যক্তিকে কাছে আমরা পৌঁছাচ্ছি, ইন্টার সাবজেক্টিভ ওয়ার্ল্ড তৈরি হচ্ছে এবং তার মধ্য দিয়ে আসছে। একবারে পিওর অবজেক্টিভিটি যেটা মানে এক ধরনের কি বলবো প্রিসাপোজিশন ন্যাচারালিজমের, সেইটাকে উনি মানবেন না। রিলেটিভিজমের প্রশ্ন, সেই রিলেটিভিজমের প্রশ্ন উঠেছে, কিন্তু ওখানে বলছেন যে আমাদের এই যে আমরা প্রত্যেক লাইফ ওয়ার্ল্ডেরই কিন্তু কিছু বিশেষত্ব আছে, সেই বিশেষত্বটাকে উনি অনেক সময় বলছে জেনারেল বা ইউনিভার্সাল প্যাটার্ন। লাইফ ওয়ার্ল্ডেরও একটা ইউনিভার্সাল প্যাটার্ন আছে। আমার লাইফ ওয়ার্ল্ড আলাদা, আপনার লাইফ ওয়ার্ল্ড আলাদা, কিন্তু তৎসত্ত্বেও কিন্তু এই লাইফ ওয়ার্ল্ড হিসাবে তাদের একটা আইডেন্টিটি বা এক ধরনের প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটাকে আমরা বলতে পারি যে সেটা কিন্তু পিওরলি রিলেটিভ হবে না, তার মধ্যে এক ধরনের ইন্টার রিলেটিভিটি বা ইন্টার সাবজেক্টিভিটি থাকবে। আমি এখানে আসছে না। এবারে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ফেনোমেনোলজি একটা মেথড হিসেবে কাজ করছে, সেই কথাটা মানেটা কি? এখন মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে ফেনোমেনোলজিক্যাল মেথড বলতে কি বোঝায়। হুসালের এই ভাবনা থেকে কিন্তু মূল এই পদ্ধতি তত্ত্বটা মানে কি বলবো ডেভেলপ হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন সমাজবিজ্ঞানী এগুলোকে তাদের ফিল্ডে এটাকে ব্যবহার করার জন্য নির্দিষ্টভাবে এগুলো কিছু পরিবর্তন করেছেন। কিন্তু বেসিক আইডিয়া যেটা, সেটা কিন্তু হুসালিয়ান ভাবনা থেকে আসছে। যে সেখানে কি বলা হচ্ছে যে অন আন্ডারস্ট্যান্ডিং, ডেসক্রাইবিং অ্যান্ড ইন্টারপ্রিটিং দ্য লিভড এক্সপিরিয়েন্স অফ ইন্ডিভিজুয়ালস রিগার্ডিং স্পেসিফিক ফেনোমেনা। কোনো একটা স্পেসিফিক ফেনোমেনা ব্যাপারে
আমাদের যে আমাদের যে ইন্ডিভিজুয়ালস তাদের যে লিভড এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা লিভনেস বলছিলাম, সেই লিভড এক্সপিরিয়েন্সকে বোঝা, তাকে ডেসক্রাইব করা এবং ব্যাখ্যা করা, এই জায়গাটা কিন্তু এটা একটা কোয়ালিটেটিভ মেথড হিসেবে আসছে। ইট এক্সপ্লোরস হাউ পিপুল কনস্ট্রাক্ট মিনিং ইন দেয়ার সোশ্যাল ওয়ার্ল্ড through consciousness, intentionality, and intersubjectivity, moving beyond objective external data to grasp subjective reality. এই অবজেক্ট শুধু সাবজেক্টিভিটিকে না বুঝলে, সাবজেক্টিভিটির কাছে নাও পৌঁছাতে পারলে কিন্তু আমি প্রকৃত অর্থে যেটাকে আমরা ইন্টারসাবজেক্টিভ বা অবজেক্টিভ বলবো সেটাকেও ব্যাখ্যা করতে পারবো না। এই অর্থে সেটা আসছে। যেমন জেন্ডার স্টাডিজের ক্ষেত্রে ফেনোমেনোলজি কিভাবে কাজ করতে পারে, যে আমাদের অভিজ্ঞতা, মানে যারা জেন্ডার্ড সোসাইটিতে আমরা যারা বাস করি, ছেলেদের অভিজ্ঞতা মেয়েদের অভিজ্ঞতা আলাদা। এই যে সাবজেক্টিভিটি অফ মিনিং, এটাকে কিন্তু বিচারের মধ্যে আসবে, তা নাহলে কিন্তু জেন্ডার স্টাডিজ বা জেন্ডার সম্পর্কে কোনো বিষয় সিদ্ধান্ত না যাবে না। এমবডিড এক্সপিরিয়েন্স, আমরা পেট্রিয়ার্কিকে মনে করি যে এর একটা কাঠামো আছে, যদিও দেখা যাচ্ছে না কোথাও, কিন্তু সাংঘাতিকভাবে রয়েছে। মাল্যপন্থীর ভাষা ব্যবহার করে বলছে এটা যেন লিভড বডির মতো। হ্যাঁ, তা সেটাকে যদি মাথায় রাখি যে পেট্রিয়ার্কি এরকম একটা স্ট্রাকচার নিয়ে কাজ করছে, এমবডিড এক্সপিরিয়েন্সটা কেমন, এই বিষয়গুলো মেথোডোলজিক্যাল টুলস হিসেবে তো অবশ্যই কাজ করছে। কারণ লিভড এক্সপিরিয়েন্সটাকে যদি আমি ধরতে চাই জেন্ডার লাইফে, তাহলে কিন্তু এগুলো লাগবে। তেমনি কনটেক্সচুয়াল অ্যানালিসিস, যেটাকে আমরা বলি স্ট্যান্ড পয়েন্ট এপিস্টেমোলজি, কোন জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, কে কথা বলছেন, তার সঙ্গে পাওয়ারের সম্পর্ক কি, এই সব বিষয়গুলোকে দেখতে গেলে। তবে একই সঙ্গে ইন্টারসেকশনালিটি, তাহলে এইগুলো আসলে এই ফেনোমেনোলজিক্যাল মেথডটাকে যদি আমি জেন্ডার স্টাডিজের ক্ষেত্রে বুঝতে চাই, তাহলে এইভাবে বিষয়গুলো আসবে। আমি এবার কয়েকটা কথা বলে শেষ করব, যে ফেনোমেনোলজিক্যাল অ্যাপ্রোচ ট্রাইজ টু ফ্রি আস ফ্রম ন্যাচারালিস্টিক মোড অফ থিঙ্কিং অ্যাবাউট কনসিয়াসনেস, যে পূর্ব প্রদত্ত আগে থেকে ঠিক করা আছে, আমাদের বেশি কিছু করার নেই, দিয়ে অন্যরা যেমন করে বুঝিয়ে গেছেন, যেমন করে বুঝিয়ে যাচ্ছেন, আমি সেইভাবে থাকবো, যে কাতে শুয়ে রাখবে আমি সেইভাবে শুয়ে থাকবো। এই দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসা, নিজের চিন্তা চেতনাকে শুদ্ধ জায়গায় পৌঁছে সেটাকে নিজের মতো করে জগৎটাকে বোঝা, ব্যাখ্যা বিশ্লেষণ করার যে স্বাতন্ত্র আমার আছে, আমাদের আছে, সেটাকে এক্সপ্লোর করা। To think with a sensitivity to phenomena and with a self-critical attitude, মহান্তি বলছেন যে সেন্সিটিভিটি অফ টু ফেনোমেনা, যে কোনো একটা ফেনোমেনার মধ্যে সেন্সিটিভিটি থাকা, বাইরে থেকে একটা বিষয়কে দেখা আর ভিতর থেকে দেখার মধ্যে পার্থক্য আছে, সেই ভিতর থেকে দেখার কথা বলা হচ্ছে। এগেনস্ট রিডাকশনিজম, এগেনস্ট এক্সপ্লেনেটরি হাইপোথিসিস। রিডাকশনিজম কাকে বলে, যে কোনো এক ধরনের বিষয়কে অন্য একটা বিষয়ে রূপান্তরিত করে বোঝার চেষ্টা। যেমন কম্পিউটারে আমরা যে কাজগুলো করি, যা কিছু হচ্ছে সবগুলোই কিন্তু 0 আর 1 তাকে রিডিউস করে এটাকে ব্যাখ্যা করছে। কারণ তার ফলে কি হয়, এগুলো সম্পর্কে কোথাও কোনো সমস্যা হলে আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা তো বুঝতে পারি না, এমনকি যারা বড় বড় টেকনিশিয়ান আছে তারাও সবসময় খুঁজে পান না, যেহেতু অনেক গ্যাপ হয়ে গেছে। রিডাকশনিজম সেই ক্ষেত্রে সমস্যা তৈরি করে, এখানে যে কোনো ধরনের রিডাকশনিজমের বিরোধিতা করে। আর এক্সপ্লেনেটরি হাইপোথিসিস, এই বিষয়টা কিরকম, যে কোনো ঘটনা ঘটলেই ও আচ্ছা ওটা তো অমুক, ওটা তো অমুক, এইভাবে আমরা বিষয়গুলোকে দেখি, তার এক ধরনের তৈরি করা ব্যাখ্যা আমাদের থাকে, যে এটা ও অমুক এই কারণে হয়েছে, ওটা এই কারণে হয়েছে। একে বলে এক্সপ্লেনেটরি হাইপোথিসিস। আমার পূর্ব ভাবনাটা হাইপোথিসিস হিসেবে আছে, আমি সেটাকে ব্যবহার করে আমি ঘটনাগুলোকে ব্যাখ্যা করছি। As a method, it is widely used in social science and humanities, including gender studies. আমি অনেকক্ষণ ধরে বললাম, অনেক কথা বলা হলো, এবারে একটু কৌশিক বাবুকে বলবো আপনি একটু সাম আপ করে দিন। হ্যাঁ, আপনার কথাও কিছু বলুন, আমরাও একটু শুনি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে বা আর অন্যরকম ভাবে দেখা যায় সেটা একটু বলবেন কৌশিক বাবু। হ্যাঁ, অনেক ধন্যবাদ। সমস্যা কোথায় কোথায় হচ্ছে সেটা বলার কিছু নেই, আপনি অনেকদিন ধরেই এটার চর্চা করছেন, আমার থেকে ভালোভাবে এটা বোঝাতে পেরেছেন। অনেকটা জায়গা আপনি একটা বক্তৃতার মধ্যে কভার করেছেন, একদম প্রথম থেকে বলতে গেলে, এবং কান্ট থেকে শুরু করেছেন আপনি। কান্টও যে একটা ফেনোমেনোলজি লেখার কথা ভেবেছিলেন, এবং একটা চিঠিতে তিনি সেই কথা জানিয়েছিলেন যে এরকম একটা প্রিপেডিটিক একটা সায়েন্স লেখার জরুরি, এবং সেটা ফেনোমেনোলজি। সেটা উনি লিখে ওঠেননি, কারণ আমরা জানি উনি অনেক পরেই শুরু করেছেন, এবং অনেকে বলেন যে ক্রিটিক অফ পিওর রিজনের যে প্রথম অংশ
সেইটা হয়তো ওনার প্রকল্পিত যে ফেনোমেনোলজি কিছুটা সেখানে ধারণ করা আছে। এবং এই সূত্রেই আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে একটা ডুয়ালিজম এদের তত্ত্বে আছে, কান্টের ফিলসফিতে আছে ফেনোমেনা নুমেনার ডুয়ালিজম। সেইটা হুইসল মানেননি, উনি ফেনোমেনার কথা বললেও নুমেনাল ওয়ার্ল্ড বলে উনি কোনো কিছু মানেননি। হেগেলের ক্ষেত্রেও আপনি একটা ডুয়ালিজমের কথা বলেছেন, সেটা আমাকে একটু ভাবতে হবে, কারণ হেগেল সত্যি সত্যি কোনো ডুয়ালিজমের কথা বলেছেন কিনা। কারণ হেগেল কান্টের এই ফেনোমেনা নুমেনার এই ডুয়ালিজমটাকে সমালোচনা করেছিলেন, এবং অ্যাবসলিউট কি ফেনোমেনার বাইরে কিনা, ফেনোমেনাকে বাদ দিয়ে অ্যাবসলিউট কিনা, এটা একটু ভাবতে হবে। আমার হ্যাঁ, ব্যক্তিগতভাবে মনে হয় ঠিকই বলেছেন, হ্যাঁ ঠিকই বলেছেন। যে উনি যে ফেনোমেনোলজি যে কথাটা ব্যবহার করেছেন, সেটা মানে হোয়াট অ্যাপিয়ার্স ইন হিস্ট্রি, ওখানে টাইম কথাটা আছে। টাইম বলতে উনি ইতিহাসের কথাটা বলেছেন, এবং ইতিহাস বলতে আমরা সাধারণভাবে যেটা পড়ি সেটা নয়, এটা একটা কনসাসনেসের জার্নি, এটাকেই উনি হিস্ট্রি বলছেন। তো এটা মানে আমি একটু ভেবে দেখবো, আপনিও একটু এটা ভাববেন, ছাত্রছাত্রীরাও ভাববে আমার মনে হয়। আরেকটা এসেন্স, এটা খুব সঠিকভাবে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন যে এসেন্সের কথা। আমি এখানে একটু কথা বলি যে এসেন্স বলতে আমাদের একটা ধারণা আছে, ছাত্রছাত্রীদের একটা ধারণা আছে, এবং অনেক মানে অনেকদিন পড়াশোনা করার পরেও এরকম অনেক ধারণা আমাদের বদ্ধমূল থেকে যায় যে এসেন্স যেন একটা কোনো ইটার্নাল, একটা অনর কোনো একটা কিছু, যার আর নড়চড় হয় না। কিন্তু ফেনোমেনোলজিতে এসেন্স বলতে ঠিক সেরকম বোঝায় না। এসেন্স একটা স্ট্রাকচার যেটা ফ্লুইড, যার মধ্যে ফ্লুইডিটি আছে। যে কথাটা সন্তোষদার বক্তৃতায়, সন্তোষদা খুবই ভালো সেটা জানেন, বক্তব্যে যেটা একটু উজ্জ্ব থেকে গেল, সেটা হচ্ছে সিনথেসিসের কথা। যে শুধুমাত্র তো ইন্টেনশনালিটি, হুসেল এটাই একমাত্র ডিসকভার করেছেন এতদিন ধরে। আমরা ছাত্ররা মনে করে যে এবার একটা কিছু অ্যাপোডিকটিক এভিডেন্স দরকার। সেই এভিডেন্সটা কি? সেটা কি শুধুই স্ট্রাকচারটা, ইন্টেনশনালিটি? না, তার সাথে ইন্টেনশনালিটির সঙ্গে সম্পর্কিত আরেকটা আছে সিনথেসিস এবং এমপ্যাথির কথা আপনি বলেছেন। তো সিনথেসিসের জায়গায় যখন আসছেন, তখন আমরা বুঝতে পারি আসলে এসেন্স একটা ফ্লুইড ব্যাপার, এটা একটা চলমানতা, এমন একটা স্ট্রাকচার। ফলে একেবারেই চিরাচরিত ভাবে যে এসেন্সের ধারণা, সেখান থেকে হুসার কিন্তু একটু সরে এসেছেন। যে কারণেই সন্তোষদা সঠিকভাবে নির্দেশ করেছেন যে প্লেটো যে অর্থে আইডিয়া কথাটা ব্যবহার করেছেন, হুসার্লও এইডস কথাটা ব্যবহার করেছেন, কিন্তু ঠিক প্লেটোর অর্থে এসেন্স কথাটা উনি ব্যবহার করেননি। আর এখানে প্রিসাপোজিশনলেস কথাটা প্রথমে একবার এসছে এবং পরবর্তীকালে বারবার এসেছে সেই কথাটা। এটা খুবই গুরুত্বপূর্ণ হুসার্লের আলোচনায়। রিগোরাস সায়েন্সের কথা বলা হয়েছে, রিগোরাস বা স্ট্রিক্ট সায়েন্স। সন্তোষদা সঠিকভাবে বলেছেন যে এখানে সায়েন্সের যে কঠোরতা, সেটাকে অর্জন করাই ফিলসফির উদ্দেশ্য। আরেকটা কথা বলার আছে, যেটা সন্তোষদা খুবই ভালো জানেন, যে আসলে সায়েন্স কথাটা ব্যবহার হচ্ছে ইংরেজিতে। আমরা তো সায়েন্স বলতে শুধু ন্যাচারাল সায়েন্স বুঝি, কিন্তু সায়েন্স আসলে হচ্ছে এনি সিস্টেমেটিক ডিসিপ্লিন। এবং জার্মান ভাষায় যেটা ওয়েসেনশাফটেন যে কথাটা ব্যবহার করা হচ্ছে, সেটা মানে হচ্ছে এনি সিস্টেমেটিক ডিসিপ্লিন। এবং হেগেলের ফিলোসফিতে আপনারা দেখবেন হেগেল ফিলোসফির বদলে সায়েন্স কথাটাই ব্যবহার করছেন। কিন্তু তাহলে রিগোরাস সায়েন্স বলতে কি বোঝানো হচ্ছে? সায়েন্স বলতে আমরা কি বুঝবো? সায়েন্সের কঠোরতা বলতে আমরা কি বুঝবো? এটা কিন্তু সেই অ্যারিস্টটেলিয়ান যে আইডিয়াল ফার্স্ট ফিলসফি, এইটাই কিন্তু দার্শনিকরা খুঁজে এসেছেন। অ্যারিস্টটল খুঁজেছেন ফার্স্ট ফিলসফি, যেটা সমস্ত যে বিজ্ঞান, অন্য যে সমস্ত বিজ্ঞান তার যথার্থ দেবে, একটা সেলফ জাস্টিফাইড জাস্টিফিকেশন ফর অল দ্য আদার সায়েন্সেস, এই অর্থে। এবং ডেকার্টও একই কথা বলেছেন, যেটা সন্তোষদা উল্লেখ করেছেন মেথোডোলজির গুরুত্বের কথা। এবং ডেকার্টও কিন্তু বলেছেন মেডিটেশনস অন ফার্স্ট ফিলসফি। হুসারেরও আদর্শ সেই কিন্তু অ্যারিস্টটলিয়ান মডেল ফার্স্ট ফিলসফি, এই অর্থে। এবং সেই জন্য শুধুমাত্র বিজ্ঞানের কঠোরতা বললে হয়তো ব্যাপারটা পুরোটা বোঝা যায় না। ন্যাচারাল সায়েন্সের যে রিগোরাসনেস, তার থেকেও বেশি ফিলসফিকে রিগোরাস বা কঠোর হতে হবে। এবং সেই কারণেই অ্যাপোডিকটিক এভিডেন্সের কথাটা আসছে। ন্যাচারাল সায়েন্সের এভিডেন্স কিন্তু অ্যাপোডিকটিক নয়, সেটা এম্পেরিক্যাল এভিডেন্স দ্যাট ইজ ফলিবল। তো এই কথাটাও আমাদের একটু
মনে রাখা দরকার। অন্টোলজির কমিটমেন্টের কথা একদম ঠিক বলেছেন, এবং সন্তোষদার এই জায়গাটা আমার খুব মনোপুত হয়েছে যে এটা শুধুই মেথোডোলজি নয়, ফেনোমেনোলজি, তার কিছু মানে হয়তো অনিচ্ছায় বা অবধারিতভাবে কিছু অন্টোলজিক্যাল কমিটমেন্ট বা কিছু মেটাফিজিক্যাল জায়গার কথা চলেই এসেছে। যেমন আমরা ইন্টেনশনালিটিকে বা এমপ্যাথিকে এগুলো শুধুমাত্র মেথোডোলজি বলে ছেড়ে দিতে পারি না। কিন্তু যেটা তফাৎ হয়ে যাচ্ছে অন্যান্য অন্টোলজিস্ট বা অন্যান্য আধিবিদ্যকদের সঙ্গে, সেটা হচ্ছে হুসার্ড মনে করেন এনি ডিসিশন ক্যান বি রিভিউড অলওয়েজ, উই শুড লুক ব্যাক ইনটু দ্য অরিজিন অলওয়েজ। এই যে ফেনোমেনোলজিক্যাল মেথোডোলজি, এই প্রসেসটা, এইটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, আমার ওখানে কাজটা শেষ হয়ে গেল, সেইটা নয়। এখানে ডেকার্টের সঙ্গে আমার বিরোধটাও, যে ডেকার্টও কোজিটোতে পৌঁছেছিলেন। একটা অন্যতম তফাৎ ডেকার্টের সঙ্গে হচ্ছে ডেকার্ট শুধু কোজিটোর কথা বলেছেন, কিন্তু কোজিটো যে ডিরেক্টেড টুয়ার্ডস কোজিটেটাম, এইটা ডেকার্ট মিস করে গেছে। শুধু তাই নয়, ডেকার্ট ওই কোজিটোতে পৌঁছে তারপরে আবার একটা এম্পেরিক্যাল ওয়ার্ল্ডে ঢুকে গেলেন, ইমার্সড ইনটু দ্য এম্পেরিক্যাল ওয়ার্ল্ড। সেটা হয়তো একজন ফিলসফার হিসেবে অন্যায় কিছু নয়, কিন্তু একজন ফেনোমেনোলজিস্ট হিসেবে আমার যে কমিটমেন্টটা সেটা কোথাও ব্যাহত হচ্ছে বলে উনি মনে করেন। যদিও উনি যখন লাইফ ওয়ার্ল্ডের কথা বলছেন তখন উনি নিজেকে কোথাও একটু কন্ট্রাডিক্ট করছেন কিনা এই নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সেই প্রসঙ্গে আমি এখন যাচ্ছি না। আর একটা কথা হচ্ছে যে ইনেট আইডিয়ার কথা, যেটা সন্তোষদা উল্লেখ করেছেন, যে ডেকার্ট কিছু ইনেট আইডিয়াকে প্রিসাপোজ করেছিলেন। ডেকার্ট আসলে সবকিছুকেই সন্দেহ করেছেন, মানে ঈশ্বরকে কিন্তু ডেকার্ট ধরে নেননি, ঈশ্বরকেও ডেকার্ট সন্দেহ করেছেন। কিন্তু একবার উনি ওই কোজিটোতে পৌঁছে তারপর দেখালেন যে যা যাকে সন্দেহ করা গেছিল সবকিছুকেই আবার ফিরিয়ে আনা গেল, যেটা হুসার্ড ওই জন্য ওই ভুলটা করেননি। উনি সন্দেহ বলছেন না, উনি বলছেন সাসপেনশন। ডাউট এবং সাসপেনশন, এই দুটোর মধ্যে একটা তফাৎ কিন্তু হুসার্ড করেছেন। এখানেও ডেকার্টের সঙ্গে তার তফাৎ হয়ে গেল। আর কান্টের সঙ্গে তো তফাৎ আছেই, কারণ কান্ট সত্যি সত্যি কিছু প্রিসাপোজ করে নিয়েছিলেন। মানে ডেকার্টের থেকেও প্রিসাপোজিশন কান্টের ফিলোসফিতে বেশি। যে ক্যাটেগরিগুলোর কথা বলেছেন অনেকেই সেটা সমালোচনা করেছেন, হেগেল করেছেন, হুসার্ড করেছেন, যে ওই ক্যাটেগরিগুলো এলো কোথা থেকে, মানে সেইটা উনি ধরেই নিয়েছেন যে এই ক্যাটেগরিগুলো আছে। আর চেতনা সত্যি সত্যি জাগতিক বিষয় থেকে মুক্ত হতে পারে কিনা, এখানে একটু আমার মনে হয় একটু ভেবে দেখার দরকার আছে। সন্তোষদা বলছেন যে চেতনা জাগতিক বিষয় থেকে মুক্ত হতে পারে। আমার মনে হয় যে মুক্ত হতে পারি না, আমরা সেই চেষ্টাটা করি। মানে ফেনোমেনোলজিতে আমরা চেষ্টা করি যে জাগতিক বিষয় থেকে মুক্ত হয়ে আমরা কোনো স্ট্রাকচারে বা এসেন্সে পৌঁছতে পারি কিনা। অর্থাৎ যে অবজেক্ট নয়, কনসাসনেস ইজ ডিরেক্টেড টু কন্টেন্ট, কিন্তু এটা থিওরিটিক্যাল। এই কন্টেন্টটা, যেটা ফ্রেগেও বলেছেন, ধরিয়ে দিয়েছিলেন যে এই কন্টেন্টটা কিন্তু সিন, মিনিং। ফলে আমরা যে কন্টেন্টটাই পাই দ্যাট ইজ অলরেডি মিনিংফুল। রজ্জুতে সর্পভ্রম হচ্ছে, আমরা কন্টেন্ট যদি ধরে নিই একটা আছে, তাহলে সেইটা সত্য, সবসময় সত্য, অ্যাপোডিক্টিক। কিন্তু রজ্জু বা সর্প এই দুটোই ফলেবল। কিন্তু আমি যে কন্টেন্টটাকে পাচ্ছি সেটা হয় সর্প না হলে রজ্জু, এর বাইরে কোনো কিছু, কোনো অপশন নেই। তাহলে কন্টেন্টটা একটা থিওরিটিক্যাল জায়গা। ফলে সত্যি সত্যি কনসাসনেস কিন্তু জাগতিক বিষয় থেকে মুক্ত হতে পারে না, যেটা মার্লো পন্টি হুইসালের জায়গা থেকে অনেক ভালোভাবে এক্সপ্লেন করেছেন বলে আমার মনে হয়। আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা সন্তোষদা এখানে টাচ করেছেন, মানে এই ছোট পরিসরের মধ্যে এমপ্যাথি, এটা খুব গুরুত্বপূর্ণ। যে ইন্টার সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি ইজ মিনিংফুল অনলি অ্যাজ ইন্টার সাবজেক্টিভিটি। সত্যি তাই, যে আমার মানে জগৎটা অবজেক্টিভ কিনা এই প্রশ্নটা তখনই ওঠে যে আমি ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছে কিনা। ফলে এইখানে জগৎ একটা মনোনিরপেক্ষ জগৎ আছে, মানে এটা আমার মনোনিরপেক্ষ জগৎ আছে, যে জগৎটা অন্য আরেকজন কেউ অ্যাক্সেস করতে পারে। লাইব্রেরির মতো আর কি, একটা বই, তার অ্যাক্সেসর নাম্বার থাকে, আমিও পেতে পারি, সন্তোষদাও পেতে পারেন, মাসুদও পেতে পারে, কেউ না কেউ আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে সেই বইটাকে অ্যাক্সেস করতে পারে। জগৎটাও সেভাবে আছে, এই টেবিলটা, চেয়ারটা, বইয়ের আলমারিটা সেভাবেই আছে, সকলেই অ্যাক্সেস করতে পারে।
ফলে মনোনিরপেক্ষতা কথাটা তখনই অর্থপূর্ণ যখন এটা অন্য অনেকের মনের গোচর, তখনই মনোনিরপেক্ষ কথাটা অর্থপূর্ণ হতে পারে। ফলে এই জন্য হুসাল বলছেন, এবং এটা আরো অনেকে বলছেন, এবং এটা এখন প্রায় সকলেই মানেন, যে অবজেক্টিভিটি ইজ মিনিংফুল অনলি অ্যাজ ইন্টার সাবজেক্টিভিটি। এই একটা কথা। আর কনক্লুডিং রিমার্ক গুলো সন্তোষদা যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমারও ব্যক্তিগতভাবে মনে হয় যে ফেনোমেনোলজি সাফল্য ব্যর্থতা যাই থাক না কেন, এর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সাংস্কৃতিক বা সামাজিক। এটা একটা সংস্কারমুক্ত মন তৈরি করতে আমাদের সাহায্য করে, যেটা আজকের জগতে, আজকে ভারতবর্ষ এবং পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত জরুরি বলে মনে হয় ফেনোমেনোলজির চর্চা করা। যে কোনো একটা কেউ একটা শিখিয়ে দিল, কোনো একটা পূর্ব নির্ধারিত ধারণা অনুসারে আমি আরেকজনকে বিচার করব, আরেকটা সমাজকে বিচার করব, সেটা না করে আমাদের সত্যি সত্যি সংস্কার মুক্ত মনে নতুন করে ভেবে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, এবং অপরের প্রতি একটা এমপ্যাথি নিয়ে আমাদের সমাজে বাস করা দরকার। তো ধন্যবাদ সন্তোষদা, ধন্যবাদ সমস্ত ছাত্রছাত্রীদের যারা মন দিয়ে শুনলেন। হ্যাঁ, কৌশিক বাবুকে অনেক ধন্যবাদ। সত্যি সত্যি আমার কতগুলো জায়গাতে একটু অস্পষ্টতা ছিল, এবং আমি ঠিক বলছি কিনা সেগুলো নিয়ে আমার নিজেরই সন্দেহ ছিল। সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, খুব ভালো লাগলো। বিষয়টা আরো বেশি প্রাণবন্ত হলো, এবং আমার যে বোঝার কয়েকটা জায়গায় ছোটখাটো সমস্যা ছিল সেগুলো মিটলো। খুব ভালো লাগলো, এবং সেই অর্থে আলোচনাটা অনেকটা মিনিংফুল হলো। আপনি না থাকলে এতটা মিনিংফুল হতো না। আরে না না, খুব সুন্দর হয়েছে। আলোচনা হ্যাঁ, না না, খুব ভালো হয়েছে। বলছি হ্যাঁ, এবারে একটু ছাত্রদের কথা শুনবো, তাদের যদি ছোটখাটো কিছু জিজ্ঞাসা থাকে, যদি আমরা পারি আর উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি একটু বেরিয়ে যাই সন্তোষদা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা হ্যাঁ নেই। আপনি মানে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমি হ্যাঁ, অনেক আমি কথা একটা অন্য কাজ আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটু বেরিয়ে যাচ্ছি ভাই। নিশ্চয়ই, 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 আসুন। হ্যাঁ, এবারে আমি কি তোমাদের জিজ্ঞাসা করছি, যে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা কিছু বলার থাকলে বলো, বা কোনো প্রশ্ন থেকে থাকে আমি চেষ্টা করছি তার উত্তর দেওয়ার। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো। বলছিলাম স্যার এই এই জায়গাটা স্যার বললেন তো, এই ঋগ্বেদীয় সায়েন্সের ব্যাপারটা, ওটা তো কান্টের দর্শনে আমরা দেখতে পাই, ওই বিশেষ করে তার এথিক্সের ওই জায়গাটা, যে প্রিসাপোজিশনের ব্যাপারের পরেই উনি এই ব্যাপারটাও দেখিয়েছিলেন, যে ঋগ্বেদীয় সায়েন্সের ব্যাপারটা উনিও একটু আলোচনা করেছিলেন। ওটা যদি হ্যাঁ, কান্টের দর্শনে প্রিফেস টু দ্য ফার্স্ট এডিশন, প্রিফেস টু দ্য সেকেন্ড এডিশন। প্রিফেস টু দ্য ফার্স্ট এডিশনে উনি অনেক কি বলবো হতাশা, দুঃখ প্রকাশ করছেন, যে বিজ্ঞান কেমন এগিয়ে যাচ্ছে, অথচ দর্শনের কোনো উন্নতি নাই। হ্যাঁ, এবং সেখানে ইঙ্গিত করেছেন যে আসলে মূল জায়গাটা পদ্ধতিগত, দর্শনের আলোচনাটা কিভাবে হবে, তার পদ্ধতি কি হবে, সেই সম্পর্কে আমাদের নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, ঐক্যমত্য নেই, এবং তার ফলে ঘটনাগুলো ঘটছে। এবং প্রিফেস টুতে তিনি আরো পরিষ্কার করে দেখালেন যে বিজ্ঞান কিভাবে অগ্রসর হচ্ছে, বিজ্ঞান কিভাবে সাকসেসফুল হচ্ছে, এবং সেইটাকে যাতে এর মধ্যে আনা যায়, সেই চেষ্টাটা কিন্তু কান্টের মধ্যেও ছিল, এবং তারই একটা পরিপূর্ণ চিত্র আমরা হুসালের মধ্যে এসে দেখলাম। সেই দিক থেকে এইগুলোর মধ্যে একটা কন্টিনিউশন আছে। ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার। বলো। আম, হ্যাঁ, হুম, অনিতা। হ্যাঁ, হ্যাঁ বলছি, রুশালের যে প্রথমের দিকে যে কথাটা, যে একটা প্রিসাপোজিশন লেস সত্তার অনুসন্ধান, তো সেটা করতে গিয়ে উনি দু ধরনের ইগোর কথা বলছেন, একটা ট্রান্সেন্ডেন্টাল ইগো আর একটা ফেনোমেনাল ইগো। এবং এই যে ফেনোমেনাল ইগো মানে বস্তু বিষয়ক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা গিয়ে যখন উনি ব্যাখ্যা করছেন, তখন উনি দেখাচ্ছেন যে একটা বস্তু সম্পর্কে যখন আমরা কোনো অভিজ্ঞতা অর্জন করি, সেই অভিজ্ঞতাটা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি থেকেই সত্য হয়। সেটা কিন্তু মানে আমরা পুরোটা কিন্তু বস্তু সম্পর্কে জানতে পারি না। তো সেক্ষেত্রে কি উনি এখানে প্রিসাপোজিশন লেস বলতে মানে যেটা আমার চেতনার কাছে ধরা পড়ছে সেটুকুটাকেই কি উনি সত্য বলছেন, বা বা এটাই এই সত্যটাই কি প্রিসাপোজিশন লেস সত্য বা সত্তার কথাটা কি উনি বলছেন? কারণ যখন উনি বলছেন,
বুঝতে পেরেছি তোমার কথাটা, মানেটা আমি বুঝতে পেরেছি। এবার একটু বলি। হুম। প্রথম কথা হচ্ছে যে এটাকে পদ্ধতি তত্ত্ব মানে মেথড হিসাবে আগে ভাবতে হবে, তারপরে থিওরিটিক্যাল ব্যাপারে আসতে হবে। ওনার পরিষ্কার বক্তব্য যে আমরা যদি বিষয় ভাবনাতে প্রথমেই অলরেডি প্রচলিত যে ভাবনাগুলো আছে তার দ্বারা প্রভাবিত হয়ে ভাবনাগুলো শুরু করি, তাহলে আমরা আবার একটা গাড্ডায় পড়বো, আমাদের আবার কেউ না কেউ সমালোচনা করবে, আবার সংশয়বাদের জন্ম হবে। সেজন্য আমাদের শুরুটা এমন একটা জায়গা থেকে করা উচিত যেখান থেকে শুরু করলে আর কেউ কোনো সন্দেহ সংশয় করতে পারবে না। সেই জায়গাটা খুঁজতে গিয়ে অনেকেই বলেছেন যে প্রিসাপোজিশন থেকে দূরে থাকতে হবে, এবং প্রিসাপোজিশন থেকে দূরে থাকতে হবে মানে উনি বলছেন না যে সবগুলোকে বাতিল করো। উনি বলছেন এগুলোই ভাবনাগুলো, যে ভাবনাগুলো প্রচলিত আছে সেগুলোকে পাশে সরিয়ে রাখো, দিয়ে বিষয় ভাবনা করো, তাহলে পরে তুমি প্রকৃত জায়গায় পৌঁছাতে পারবে। ঠিক আছে, এবারে তুমি যে আমাদের চেতনার যে ভাগ করছো সেটা তুমি একরকম করে বলছো, বিভিন্ন বাংলা বইয়ে বিভিন্ন রকম লেখা থাকে। এখানে যে কথাটুকু বলার যে আমরাই একই সত্তা যে এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে বাস করে, এবং সেই অর্থে আমার মানডেন সেলফ, আমি এম্পিরিক্যাল ইগো। এই যে ফিজিক্যালি আমি তোমাদের সামনে নেই, ভার্চুয়ালি আছি, কথা বলছি, শুনতে পাচ্ছ, এগুলো এই ফিজিক্যাল আমি না থাকলে সম্ভব নয়। এম্পিরিক্যাল ইগো গুলো আছে। একই সঙ্গে আমি চিন্তা ভাবনায় এমন একটা জায়গায় পৌঁছাতে পারি যেখানে জাগতিকতার যে বিভিন্ন পিছু টান, সেই পিছু টানগুলো নেই, অন্যের ভাবনা আমাকে সেখানে প্রভাবিত করতে পারে না, আমি নিজের সিদ্ধান্ত নিতে পারি। সেই লেভেল অফ কনসাসনেসকে উনি বলছেন ট্রান্সেন্ডেন্টাল। মানে একই সত্তা একই জায়গায়, যেমন ধরো তোমার এক ধরনের ভাবনা চিন্তা ধরন, একজন সিদ্ধ পুরুষ, সেও কিন্তু জগতেই বাস করে, জগতের অনেক নিয়মে সে বাধ্য, আবার চিন্তা চেতনার দিক থেকে আমার থেকে আলাদা। সেজন্য উনি মহান্তি বলছেন যে মানডেন ওয়ার্ল্ডটাই আসলে ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। এবারে এই দুটো দেখার দৃষ্টিভঙ্গি, তুমি কেমন ভাবে দেখো, আরেকজন আমি কেমন ভাবে দেখি, এই দেখার ধরনের উপর নির্ভর করছে যে মানে আমরা কোন পজিশনে আছি, এম্পিরিক্যাল লিগো হিসাবে কাজ করছি নাকি ট্রান্সেন্ডেন্টাল লিগো হিসাবে কাজ করছি, এইভাবে বিষয়টাকে দেখতে হবে। আর একটা কথা তোমাকে মনে করিয়ে দিই যে এখানে কিন্তু কোনো অন্টোলজিক্যাল কমিটমেন্ট নেই, কি আছে কি নেই এই প্রশ্নটা থেকে গুরুত্বপূর্ণ কিভাবে বিষয়ের কাছে পৌঁছাবো। এবং শেষের দিকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি কিন্তু বলছেন যে জগৎটাকে আমরা অবজেক্টিভ ওয়ার্ল্ড বলছি সেটা আসলে ইন্টারসাবজেক্টিভ ওয়ার্ল্ড। আমি দেখিনি, তুমি দেখনি, কেউ দেখেনি, অথচ আছে, এরকম কখনো বলাটা অর্থপূর্ণ নয়। সেজন্য ইন্টারসাবজেক্টিভিটি দিয়ে কথিত যে অবজেক্টিভিটি সেটাকে ব্যাখ্যা করার একটা চেষ্টা উনি করেছেন, এবং সেইখানে এটা একটা ফিলসফি। ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ কিছু বলবে? তাহলে আমরা এবার শেষ করবো। তাহলে আমরা যখন আমি যখন কথাগুলো বলি তখন তোমরা শুনে যাও, কিন্তু তোমরা যতক্ষণ না প্রশ্ন করছো, বিষয়গুলো ঢুকছো, ততক্ষণ পর্যন্ত এগুলো বোঝা খুব কঠিন। এবং এই ফিলসফিটা মানে রিডাকশন পর্যন্ত বোঝা যায়। যেই আমি ট্রান্সেন্ডেন্টাল সেলফের মধ্যে এম্পিরিক্যাল সেলফের মধ্যে পার্থক্য করছি, ইন্টেনশনারি জায়গাগুলোতে আছি, ইন্টারসাবজেক্টিভিটি কথা বলছি, তখন কিন্তু বিষয়টা কিন্তু সহজ থাকছে না, জটিল হয়ে যাচ্ছে। এবং সেই দিক থেকে এই ধরনের ফিলসফি একটু টাফ বটে, কিন্তু বিষয়ের মধ্যে ঢুকতে হবে। অন্তত হুসালের একটা দুটো বই, আইডিয়াস 1 অথবা কার্টেসিয়ান মেডিটেশন তোমাকে পড়তে হবে, তবে তুমি এগুলো সম্পর্কে ধারণা করতে পারবে। এবং যেসব বই বাংলাতে লেখা হয় সেই বইগুলো কিন্তু মানে পড়লে মানে আরো বেশি বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, সেই জন্য মোটামুটি হুসালের তো উনি নিজে জার্মানে লিখেছেন, জার্মান পড়তে হবে এটা তো বলা যায় না, এবং আমরা পারিও না। হ্যাঁ, কিন্তু ইংরেজিতে যেহেতু ইংরেজিতে অলরেডি প্রচলিত, পৃথিবীর বিভিন্ন মানুষ সেগুলো ব্যবহার করে, সেইগুলো থেকে খানিকটা পড়লে কিছুটা ধারণা পাওয়া যাবে। ঠিক আছে, আমরা তাহলে এবারে শেষ করব। আর কেউ কি কিছু বলবে?